সম্মানিত সুধীজন, প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপমহাব্যবস্থাপক প্রযুক্তি, বিসিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দারাকা রাব্বুকা ওয়া মা ক্বালা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُؤْتِيكَ رَبُّكَ فَتَرْضَى وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইরশাদ হচ্ছে, পূর্বাহ্নের কসম রাতের যখন অন্ধকার নেমে আসে, নিশ্চয়ই আপনার রব আপনাকে ভুলেন নেই এবং আপনার প্রতি অসন্তুষ্ট হননি। আপনার পূর্ববর্তী সময় পরবর্তী সময় অপেক্ষা অধিকতর উত্তম। অচিরেই আপনার রব আপনাকে উত্তম প্রতিদান দান করবেন, যাতে আপনি সন্তুষ্ট হতে পারেন। মূলত আপনি ছিলেন নিঃস্ব এবং পথহারা। আপনার রবই আপনাকে পথের সন্ধান দিয়েছে এবং সম্ভ্রান্ত করেছে। অতএব আপনি ইয়াতীমের প্রতি রুষ্ট হবেন না, ভিক্ষুকদেরকে ধমক দিবেন না এবং সদা সর্বদা আপনার রবের অনুগ্রহের কথা প্রকাশ করুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত সমাবেশ, এবারে বেসিক ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের কার্যক্রম ও নিবন্ধন আবেদন প্রক্রিয়ার ডেমনস্ট্রেশন উপস্থাপন করবেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, কনসালটেন্ট, ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম, বিজনেস অটোমেশন লিমিটেড। সুধীমণ্ডলী, ওএসএস সিস্টেমের কার্যক্রম ও শিল্প নিবন্ধন আবেদন প্রক্রিয়ার ডেমনস্ট্রেশন আপনারা শুনুন জনাব সিরাজুল ইসলাম সাহেবের। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের ওয়ান স্টপ সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শিল্পমন্ত্রী, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি এবং শ্রদ্ধাভাজন উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সুধী, বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2018 সালে ওয়ান স্টপ সার্ভিস আইন বাস্তবায়ন করে। এই বাস্তবায়নকৃত আইনের ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি বেবজা এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক দেশের ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ শিল্পের উন্নয়ন এবং সম্প্রসারণে নিয়োজিত একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তাদের গতানুগতিক সেবার মান বৃদ্ধি এবং তাদের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক ওয়ান স্টপ সার্ভিস আইনের পঞ্চম আইপিও সংস্থা হিসাবে নির্ধারিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, বিসিক ওয়ান স্টপ সার্ভিস যেই মূল বৈশিষ্ট্যটি নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে সেটি হচ্ছে
এটি বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের জন্য একটি ভার্চুয়াল ওয়ান স্টপ সার্ভিস শপ। কেননা একটিমাত্র অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে দেশের উদ্যোক্তাগণ সরকারি সংস্থার বিভিন্ন সেবাসমূহ একটা জায়গায় থেকে আবেদন এবং অনুমোদন পাওয়ার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে নির্মিত হয়েছে। এই যাত্রাটি শুরু হয়েছে 19 জুলাই 2020 তারিখে ওয়ান স্টপ সার্ভিস আইনের 5ম সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে বিসিক যাত্রা শুরু করে। 12 এপ্রিল 2021 খ্রিস্টাব্দ তারিখে বিসিক ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম নির্মাণের লক্ষ্যে বিজনেস অটোমেশন লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। এখানে উল্লেখ্য, বিসিকের কর্মকর্তাগণের নিরলস প্রচেষ্টায় বিজনেস অটোমেশনের কারিগরি সহায়তায় মাত্র 2 মাসের মধ্যেই এই ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমটি আজ আলোর মুখ দেখতে যাচ্ছে। সম্মানিত সুধী, এই ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের যেই উল্লেখযোগ্য সংস্কার বিসিক করেছে তার মধ্যে প্রথমত হচ্ছে এই সার্ভিসটাকে সম্পূর্ণ ইলেকট্রনিক সার্ভিস, কাগজবিহীন ক্যাশবিহীন সেবা নিশ্চিত করে। সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা হয় বিধায় এখানে কোনো ধরনের ম্যানুয়াল সার্ভিস সংযুক্ত হতে পারবে না। শিল্প নিবন্ধন সেবাটি বিসিক প্রথমেই ওএসএস সিস্টেমে অন্তর্ভুক্ত করে, তবে এটির একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে গতানুগতিক ম্যানুয়াল সিস্টেমে প্রায় 12টিরও বেশি প্রসেস কাজ করেছে, কিন্তু এই ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মে সেই প্রসেসটি মাত্র 2টি ধাপে নেওয়া হয়েছে। সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সিস্টেম হয় পৃথিবীর যেই কোনো প্রান্ত হতে আবেদন করার সুযোগ রয়েছে। তাছাড়া স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম উদ্যোক্তাদের বিনিয়োগের উপর ভিত্তি করে যেই ফিটা নির্ধারণ করা হবে সেই ফি সম্পর্কে সিস্টেম তাকে নোটিফিকেশন জানিয়ে দিচ্ছে। সুতরাং ইউজারকে সিস্টেম সংক্রান্ত কোনো বিষয়ে কোনোভাবেই পেমেন্ট বা অন্যান্য ইস্যুতে টেনশন করার কোনো সুযোগ হচ্ছে না। এছাড়াও যেই আবেদনপত্রটি সাবমিট হবে অনলাইনে, বিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে সরাসরি আবেদনপত্রটি যাবে। কেননা আপনারা জানেন বিসিক সমগ্র বাংলাদেশব্যাপী তাদের কার্যক্রম রয়েছে, 76টি শিল্পনগরী, 64টি জেলা এবং এছাড়াও আরও রয়েছে বিভিন্ন ধরনের তাদের স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। এই সেন্টারগুলো থেকে যারা এই সার্ভিসগুলো নেবেন সেই ক্ষেত্রে সিস্টেম অটোমেটিক্যালি ওই সংক্রান্ত সার্ভিস প্রদানকারী কর্মকর্তার নিকট এই পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে এই সিস্টেমটি কার্যকর ভূমিকা রাখছে। এখান থেকে যেই আবেদনকারী আবেদন সাবমিট করবেন, অনুমোদন করবেন, প্রত্যেকটি স্টেজে ইউজারকে প্রাথমিকভাবে নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডার থেকে তার জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করে নিতে হচ্ছে। এছাড়াও যেই সমস্ত বিদেশি উদ্যোক্তা রয়েছেন তাদের তথ্যাবলী শুরুতেই পাসপোর্টের তথ্যাবলীর সাথে মিলিয়ে নেওয়া হচ্ছে। সুতরাং কোনো ইউজার কোনোভাবে আনইথিক্যালি কোনোভাবে লগ ইন বা কোনোভাবে ইউজার নেওয়া সেই রকম কোনো সুযোগ নেই। প্রত্যেকটি ইউজারের কর্মকাণ্ড আমরা যেই কোনোভাবেই অডিট করতে পারি। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটি অন্তর্ভুক্ত হয়েছে ওয়ান স্টপ সার্ভিস পার্সোনাল আইডেন্টিটি, যেটি একজন ইউজারের বিভিন্ন সিস্টেমে লগ ইন করার একটি সুবর্ণ সুযোগ। কেননা আপনারা জানেন ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের যেই সকল আইপিএ এজেন্সি রয়েছে, বিডা, বেজা, বেবজা, হাইটেক পার্ক এবং বিসিক, একটি মাত্র ইউজারের মাধ্যমে এই সকল উদ্যোক্তাগণ এই সমস্ত সিস্টেমগুলোতে সরাসরি লগ ইন করতে পারবেন। কেননা উদ্যোক্তার সুবিধার্থে তিনি কখনো বিসিকের সাথে কাজ করবেন, কখনো বেজাতে যেতে পারেন, কখনো বিডায় যেতে পারেন বা কখনো হাইটেক পার্কেও যেতে পারেন। সেই জন্য এখানে ওএসএস পিআইডি ইন্ট্রোডিউস করা হয়েছে। পাশাপাশি এই ইউজারের মাধ্যমে সরকারি বিভিন্ন সংস্থায় লগ ইন করার সুযোগ থাকবে, অবশ্যই সেই সংস্থার অনুমোদন প্রয়োজন হবে। সম্মানিত উপস্থিতি, এছাড়াও এখানে অনলাইন পেমেন্ট গেটওয়ে ইন্ট্রোডিউস করা হয়েছে। আপনারা জানেন অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যেই পেমেন্টগুলো নির্ধারণ করা হয় তা সম্পূর্ণ ইলেকট্রনিক। কেননা এখানে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস সহ প্রত্যেকটি ক্রেডিট কার্ড এখানে সংযুক্ত রয়েছে। পাশাপাশি বাংলাদেশে ব্যবহৃত যেই সমস্ত মোবাইল ব্যাংকিং রয়েছে যেমন বিকাশ, রকেট, ইউক্যাশ, প্রত্যেকটি সার্ভিস এখানে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও কোনো ইউজার প্রয়োজনে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি পেমেন্ট করার সুযোগ থাকবে। এছাড়াও যদি কোনো উদ্যোক্তা মনে করেন তিনি কাউন্টারে গিয়ে পেমেন্ট করবেন, সেই ক্ষেত্রে সিস্টেম থেকে ভাউচার প্রিন্ট করে তাকে সোনালী ব্যাংকের যেই কোনো কাউন্টারে গিয়ে পেমেন্ট করতে হবে। সম্মানিত সুধী, ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের মূল আকর্ষণ ডিজিটাল ডকুমেন্ট, অর্থাৎ এই সিস্টেম থেকে যেই
অ্যাপ্রুভাল কপিটি তৈরি হবে, এই অ্যাপ্রুভাল কপিটি স্মার্টফোনের মাধ্যমে পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে এই ডকুমেন্টটি সঠিক রয়েছে কিনা কিউআর কোড ভেরিফিকেশনের মাধ্যমে তা যাচাই করা যায়। কেননা আমরা দেখেছি অনেক সময় সরকারি কাগজপত্র একটি অফিস থেকে আরেক অফিসে যখন যাওয়া হয় তা যাচাইয়ের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে স্মার্টফোনে কিউআর কোড সিস্টেম থাকলেই স্ক্যান করার সঙ্গে সঙ্গেই অরিজিনাল কপিটি প্রদর্শিত হবে। সম্মানিত সুধী, বিসিক ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের সঙ্গে স্টেক হোল্ডার কানেক্টিভিটি নিয়েই যাত্রা শুরু করছে। ইতিমধ্যে এপিআই কানেক্টিভিটি সংযুক্ত হয়েছে। পর্যায়ক্রমে এখানে পরিবেশ অধিদপ্তর, আরজেসি, এনবিআর, সিটি কর্পোরেশন সহ একজন উদ্যোক্তার যতগুলো প্রতিষ্ঠানে তার সেবা নেওয়ার প্রয়োজন হবে প্রত্যেকটি সেবাই বিসিক ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম থেকে নেওয়ার সুযোগ রয়েছে। এই জন্যে এই এপিআই কানেক্টিভিটি নিয়েই সিস্টেমটি যাত্রা শুরু করে। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য মনিটরিং ড্যাশবোর্ডের ব্যবস্থা রয়েছে। কেননা যেই সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিস্টেমের সাথে সম্পৃক্ত থাকবেন না, তারা সেই সিস্টেমকে যেই আবেদনগুলোর প্রসেস হচ্ছে, কোন কোন স্টেজে রয়েছে, মুহূর্তেই তাদের দেখার সুযোগ রয়েছে। ডেটা সুরক্ষার পদক্ষেপ, এই ক্ষেত্রে বলতে হয় ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমে ব্যবহৃত সার্ভার ও অন্যান্য বিষয়াবলী বিসিসি এবং এ2আই বিসিক সহ বিজনেস অটোমেশন সম্পূর্ণ এনক্রিপ্টেড এবং ডিক্রিপশন টেকনোলজির মাধ্যমে তৈরি করছে। এছাড়াও আরও কিছু বিশেষ সুবিধা রয়েছে, যেমন ডাইনামিক ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট, ট্রেনিং প্ল্যাটফর্ম, নোটিফিকেশন, ডাইনামিক রিপোর্ট ইঞ্জিন, মিটিং ম্যানেজমেন্ট, হেল্প ডেস্ক ও কল সেন্টার সাপোর্ট। আমরা হেল্প ডেস্ক কল সেন্টার সাপোর্ট নিয়ে যাত্রা শুরু করেছি, কেননা প্রাথমিকভাবেই বিনিয়োগকারীদেরকে হেল্প ডেস্ক এবং কল সেন্টারের মাধ্যমে সেবা প্রদান করতে হতে পারে। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমরা ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মটি যেভাবে কাজ করে তার উপর একটা ছোট্ট ডেমনস্ট্রেশন উপস্থাপন করতে যাচ্ছি। আন্তরিকভাবে দুঃখিত, আমাদের সময় সংকীর্ণতার কারণে আমরা এই ডেমনস্ট্রেশনটি একটু পরেই প্লে করব। বিজনেস অটোমেশন লিমিটেড বেবজা হাইটেক পার্ক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ওএসএস নির্মাণ করেছে। এছাড়াও বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তর অধিদপ্তরে তারা দীর্ঘ 20 বছর ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই আঙ্গিকেই আমাদের ধারাবাহিক সফলতার ভিত্তিতে আমরা বিসিকের জন্য এই সিস্টেমটি নির্মাণ করতে যাচ্ছি। বিসিকের এই ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধনে আমাকে সময় দেওয়ার জন্য মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তার নিরলস প্রচেষ্টার মাধ্যমেই আমরা অত্যন্ত দ্রুত সময়ে এই সিস্টেমটি ডেভেলপ করতে সক্ষম হয়েছি। আমরা আশা করব এই সিস্টেমটি বিসিকের জন্য একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী মণ্ডলী, এবারে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানের সভাপতি ও বিসিক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুশতাক হাসান এনডিসিকে। সুধী মণ্ডলী, চেয়ারম্যান বিসিক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প বিসিক কর্তৃক আয়োজিত বিসিক ওয়ান স্টপ সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, জননেতা, বীর মুক্তিযোদ্ধা, মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রণালয় জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, শ্রদ্ধেয় বিশেষ অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব মাননীয় প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার এমপি, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী, একজন সফল ব্যবসায়ী, এফবিসিসি এর প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ জসিমউদ্দিন। এই অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ, বিশিষ্ট অতিথিবর্গ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তৃতার শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি এবং 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয় স্বজন সহ স্বাধীনতা যুদ্ধ এবং বিভিন্ন মুভমেন্টে যেসব আমার ভাই বোনেরা শহীদ হয়েছেন সকলের রুহের মাগফিরাত কামনা করে আমার কথা শুরু করছি। আমরা সবাই জানি বিসিক বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন
এই প্রতিষ্ঠানটির জন্মদাতা হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1957 সালে তিনি যখন শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে নিয়োজিত ছিলেন, তার হাত ধরেই এই ইস্ট পাকিস্তান স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি কর্পোরেশন বিল আকারে উত্থাপিত হয় এবং ফাইনালি উনি ইফসিক বা পূর্ব পাকিস্তান ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন এই প্রতিষ্ঠানটি সৃষ্টি করেছিলেন। এই প্রতিষ্ঠানটি সৃষ্টি করার উদ্দেশ্য ছিল এই দেশের মানুষকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন করা এবং স্বাধীনতা উত্তর এই দেশ স্বাধীন হওয়ার পরে এই পূর্ব পাকিস্তান ক্ষুদ্র কুটির শিল্প এই প্রতিষ্ঠানটি বিসিক নামে অভিহিত হয় এবং বিসিক জন্মলগ্ন থেকেই আপনারা সবাই জানেন এই দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। 60-এর দশক থেকেই বড় বড় তদানীন্তন জেলাগুলিতে প্রত্যেকটা জেলাতেই শিল্পনগর স্থাপন করার হাত দেয় এবং এই গত 64 বছরে বিসিকের কিছু ব্যর্থতা থাকলেও আজকে আমাদের দেশে যে শিল্পায়ন, আজকে যে বড় বড় শিল্পপতি যারা বাংলাদেশে আছেন তাদের সিংহভাগই কিন্তু আমাদের বিসিক শিল্পনগরে জন্ম অথবা বিসিক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তেনারা। এর ভিতরে উল্লেখযোগ্য হলো আমাদের বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। এই ফার্মাসিউটিক্যালটি আমাদের টঙ্গী শিল্পনগরে প্রথম শিল্প স্থাপন করে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস 24 একর জমি নিয়ে আমাদের পাবনাতে শিল্পনগর স্থাপন করে। আর জমি না থাকার কারণে এই প্রতিষ্ঠানটি তারা কালিয়ে করে আরও একটা প্রতিষ্ঠান করে। আপনারা জানেন যে এখানে আমাদের জেনিথ ফার্মাসিউটিক্যালসের মালিক আছেন, আমাদের গ্লোব ফার্মাসিউটিক্যালস আছেন। দেশের সিংহভাগ ওষুধ শিল্প আমাদের বিসিক শিল্পনগরে। আপনারা জানেন বিআরবির মতো প্রতিষ্ঠান বিশাল আজকে কয়েক হাজার কোটি টাকার মালিক, তার জন্ম আমাদের কুষ্টিয়া বিসিকে। আরএফএল প্রাণ এই দেশের একটা সফল প্রতিষ্ঠান, তারা কিন্তু তাদের কর্মযজ্ঞ শুরু করে আমাদের রংপুর বিসিক শিল্পনগরীতে। হ্যামকো ব্যাটারি বাংলাদেশের 1 নম্বর ব্যাটারি আমাদের খুলনা বিসিকে অবস্থিত। তাহলে আমি যে কথা বলছিলাম, সারা দেশে বাংলাদেশে আজকে যত সফল ব্যবসায়ী রয়েছেন সিংহভাগ বিসিক শিল্পনগরে তাদের শিল্প ছিল এবং আস্তে আস্তে তারা আজকে হাজার হাজার কোটি টাকা মালিক। আমরা হ্যামকো ব্যাটারির কথা বলছি, আমরা বলছি আমাদের এলজেডি মন্ত্রী মহোদয়, তারও একটা বিশাল শিল্প রয়েছে আমাদের চিটাগাং বিসিক শিল্পনগরে। আমাদের সাবেক চিটাগাংয়ের আরডিআর চিটাগাং উন্নয়ন ডেভেলপমেন্ট অথরিটির যিনি প্রধান ছিলেন, তারও একটা বিশাল শিল্প রয়েছে আমাদের শিল্পনগরীতে এবং তার গার্মেন্টস সবচেয়ে বড় গার্মেন্টস চিটাগাং আমাদের কালীরঘাটে 25,000 লোক কাজ করে একটা প্রতিষ্ঠানে। আমরা যে প্রতিষ্ঠান নিয়ে গর্ব করি আছে গার্মেন্টস, 85% যেটা আমাদের কন্ট্রিবিউশন জিডিপিতে, এর যাত্রা কিন্তু বিসিক শিল্পনগর আমাদের টঙ্গী এবং নারায়ণগঞ্জে শুরু হয়। আজকে আমাদের অনেকগুলি শিল্পনগরে আমাদের অনেকগুলি গার্মেন্টস রয়েছে। আমাদের দেশে যে টোটাল এক্সপোর্ট হয়, টোটাল এক্সপোর্টের 13% আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র বিসিক শিল্পনগরীগুলি থেকে হয়ে থাকে। 8.5 লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে আমাদের 76টা শিল্পনগরে এবং সেখানে যদি আমরা ভ্যালু চেন হিসাব করি, অর্থাৎ র মেটেরিয়াল ইম্পোর্ট, ট্রান্সপোর্ট, ফিনিশড প্রোডাক্ট সারা দেশে পৌঁছানো সব মিলিয়ে 25 লক্ষ লোক সরাসরি আমাদের বিসিক শিল্পনগরীর কর্মকাণ্ডে এখানে জড়িত আছে। রাষ্ট্রের 13,500 কোটি টাকা সরকারকে ট্যাক্স এবং ভ্যাট দিয়ে থাকে, সম্প্রতি আমরা অ্যাসেসমেন্ট করেছি। এইভাবে আমরা আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী প্রথম যখন ক্ষমতায় আসেন 2001 সালে, উনি আমাদেরকে ভিশন 2021 দিয়েছিলেন। টার্গেট ছিল যে 21 সালের ভিতরে একটা নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। এটা অলরেডি নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে এবং আমরা দেখছি যে এই সময়ে আমাদের জিডিপিতে শিল্প খাতের অবদান 35.36%, তার ভিতরে আমাদের ক্ষুদ্র সিএমএসসি সেক্টরের অবদান রয়েছে 25%। এভাবে আমরা দেখছি যে আজকের যে শিল্পায়ন শিল্পপতি আমাদের যে এক্সপোর্ট মার্কেট, সেগুলিতে বিসিকের একটা বিশাল ভূমিকা রয়েছে। তবে হ্যাঁ, বিসিকের কিছু ব্যর্থতাও রয়েছে। আমাদের একটা স্লোগান আছে যে ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র না, দিনে দিনে বড় হয়। এই যে ক্ষুদ্র শিল্প দিনে দিনে বড় হয়ে গেল, তারা কোথায় যাবে? তাদের জন্য আমাদের কোনো ব্যবস্থা ছিল না। বড় শিল্পপতিদের শিল্প পার করার জন্য কোনো কর্তৃপক্ষ সরকারের ছিল না। এটা আসলে ইনফ্যাক্ট বিসিকেরই দায়িত্ব ছিল, কিন্তু আমরা সেটা করতে পারি নাই। তাতে কি ক্ষতি হয়েছে কি, তারা বড় হওয়ার পরে এলো পাথারি শিল্প প্রতিষ্ঠান করেছে। এই এলো পাথারি শিল্প প্রতিষ্ঠান করার পরে আমাদের ইউটিলিটি সার্ভিস দেওয়া যেমন সমস্যা হচ্ছে, আর জমিরও অপচয় হচ্ছে। যে শিল্পের জন্য 1 একর জমি দরকার, অনেকে 10 একর কিনে কিন্তু জমিও নষ্ট করছেন। আজকে যদি আমরা ক্ষুদ্র শিল্প নগর যারা 76টা আছে 2000 একর জমিতে
বড় বড় শিল্পনগর করতে পারতাম ঢাকা, নারায়ণগঞ্জ এবং কমার্শিয়ালি ইম্পর্টেন্ট জেলাগুলিতে, তাহলে আজকে যে পরিবেশের দূষণ, নদী নালাগুলি যে পরিবেশ দূষণ হয়েছে, এটা কিন্তু হতো না। সেই জন্য এইটা থেকে, এই ব্যর্থতা থেকে কিন্তু আমরা, এই ফেলিউর থেকে আমরা পিলার হিসেবে নিয়েছি এবং আমরা টার্গেট করেছি মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন 2041 আমাদের কাছে দিয়েছেন, 2041 সালে এই রাষ্ট্র উন্নত রাষ্ট্র হবে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা। উন্নত রাষ্ট্র করতে হলে আমরা সবাই জানি এটা শিল্প ছাড়া কোনো বিকল্প নয়। উন্নত রাষ্ট্র মানে হলো শিল্পোন্নত রাষ্ট্র। শিল্পোন্নত রাষ্ট্র করতে হলে আমাদের শিল্প বিপ্লব ঘটাতে হবে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 2041 ঘোষণার মাধ্যমে ইনফ্যাক্ট শিল্প বিপ্লবেরই ঘোষণা দিয়েছেন। প্রশ্ন, এই শিল্প বিপ্লব কে ঘটাবে? শিল্প বিপ্লব কারা করবে? এই শিল্প বিপ্লব ঘটানোর জন্য দায়িত্বপ্রাপ্ত সরকারি মন্ত্রণালয় হলো শিল্প মন্ত্রণালয় এবং মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, তাদেরই দায়িত্ব এই রাষ্ট্রটাকে 41 সালে নিয়ে যাওয়ার জন্য। তাই মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তারা নিরলসভাবে কাজ করছেন। প্রতি মাসে প্রত্যেকটা সভায় ওনাদেরকে আমাদের বিভিন্ন রকম দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন। এবং আমাদের আজকের যে বিশেষ অতিথি জনপ্রশাসন, মাননীয় জনপ্রশাসন সচিব জনাব KM আলী আজম, উনিও কিন্তু এখানে প্রায় 1 বছর উপর ছিলেন, যথেষ্ট কাজ করছেন। এবং এই যে শিল্প বিপ্লব ঘটাতে হবে, আমাদের শিল্প মন্ত্রণালয়ে 12টা প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কম বেশি দায়িত্ব রয়েছে, কিন্তু শিল্পায়ন, উদ্যোক্তা সৃষ্টি, এটা একমাত্র দায়িত্বের প্রতিষ্ঠান বাংলাদেশে শুধুমাত্র বেসিক। তাহলে 41 সালে উন্নত রাষ্ট্র করতে হলে আমাদের প্রস্তুতি কী? আসলে তেমন কোনো প্রস্তুতি নাই। সেই জন্য আমরা রাষ্ট্রের ভিশন, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনকে টার্গেট রেখে আমরাও কিন্তু বেসিকের পক্ষ থেকে আমরা একটা ভিশন সেট করেছি। সেই ভিশনটা কি? আমরা 41 সালের ভিতরে 1 কোটি উদ্যোক্তা সৃষ্টি করব। আমরা 41 সালের ভিতরে 2 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করব। 41 সালের ভিতরে আমরা 100টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করব। এগুলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এখন যে ছোট ছোট ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে 76টা, 10 একর, 20 একর, 50 একর জমিতে, এরকম নয়। কারণ আপনারা জানেন যে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে, যারা বড় হয়ে গেছে, তাদেরকে যদি আমরা বড় বড় শিল্প পার্ক করে তাদের যদি এখানে জায়গার ব্যবস্থা না করি, তাহলে এই দেশে এই যে শিল্পায়নের অপরিকৃত শিল্পায়ন, এটাই বেড়ে যাবে। এবং আমাদের জমির সবচেয়ে বেশি বড় কথা হলো জমির অপচয় হবে। যার যতটুকু প্রয়োজন তার চেয়ে 10 গুণ জমি কিনে ফেলে রাখে, আনইউটিলাইজ থাকে। সুতরাং আনইউটিলাইজ ল্যান্ড, এটা প্রটেক্ট করার জন্য, পরিবেশ বিপর্যয় রোধের জন্য আমাদের আর কোনো অপশন নাই। 100টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে হবে আমাদের। এই 100টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করবো, এগুলো 200 থেকে 500, 1000 একর। এবং এই ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলি করার জন্য আমরা ঘোষণা দিয়েছি বেসিকের পক্ষ থেকে, জেলা প্রশাসকের কাছ থেকে জমি পাওয়ার পরে 2.5 বছরে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক রেডি করবো 500 একরের। এই 2.5 বছরে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক রেডি করার মতো কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে এখন আর নেই বেসিক ছাড়া। কাজে আমি মাননীয় মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে কৃতজ্ঞতা জানাই। ওনাদের দিক নির্দেশনায় কিন্তু আজকে আমাদের এই সাহস হয়েছে। আমরা যোগ্য লোকবল সেখানে নিয়োগ দিচ্ছি, যোগ্য অফিসার সেখানে আমরা নিয়োগ করছি, আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করছি। 41 সালে উন্নত রাষ্ট্র করার জন্য শুধু ইন্ডাস্ট্রিয়াল পার্ক করলেই হবে না, এগুলি যথোপযুক্ত ব্যবহার করতে হবে। আমরা আজকে 30 বছর, 35 বছর, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি 40 বছর আগে, তখন থেকে শুনে আসছে যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে হবে। বহু সেমিনারে আমরা আয়োজন করতে দেখেছি। আমি এখানে জয়েন করার পরে অনেকগুলি সেমিনারে অংশগ্রহণ করেছি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন কোনো সেমিনারে যখন অংশগ্রহণ করি, বিসিকের চেয়ারম্যানের সময় থাকে মাত্র 6 মিনিট, আর যাদের কোনো দায়িত্ব নাই তাদের সময় থাকে আধা ঘন্টা। তা আমি 6 মিনিটেই আমি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এই দেশে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হবে না যদি বেসিক শক্তিশালী না হয়। এই দেশে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হবে না যদি আমি FDI না আনি। আপনারা জানেন আমাদের ব্যবসা বাণিজ্য বেশিরভাগই হলো 1 IR 2 IR। আমরা 3 IR 4 IR নিয়ে গতকালকে আমরা একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম। সেখানে আমরা বলছি তারা 4 IR নিয়ে ট্রেনিং করাচ্ছে, ওয়ার্কফোর্স তৈরি করছে। এখন ওয়ার্কফোর্স তৈরি করছেন কোথায়, এরা যাবে কোথায়? ওয়ার্কফোর্স তৈরি করার আগে আমাদের 4 IR এর শিল্প করতে হবে। 3 IR এর শিল্প আমার যেখানে নাই, 4 IR শিল্প কীভাবে হবে? এই 4 IR শিল্প করতে হলে চায়না মডেলে যেতে হবে। 60-এর দশকে জাপানরা চায়নাতে তারা ইনভেস্ট করেছিল, তারা টেকনোলজি কিন্তু চায়নাকে শেখায় নাই। কিন্তু চাইনিজরা এত চালাক, 20 বছরের ভিতরে জাপানি সফল টেকনোলজি তারা রপ্ত করেছে, জাপানিদের সাথে তারা জয়েন্ট ভেঞ্চার করেছে। এইভাবে তারা কিন্তু আজকের বিশ্বের নাম্বার 1 শক্তিশালী একটা এক্সপোর্টিং কান্ট্রি। আমরাও সেই মডেলে যাচ্ছি। আমরা যখন 100টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করব, সেখানে ফরেন ইনভেস্টর আসবে। আমাদের দেশে কিন্তু 2000-3000 কোটি টাকার শিল্পপতির অভাব নাই, কিন্তু তাদের হাতে টেকনোলজি নাই। টেকনোলজি আনতে হলে অবশ্যই FDI আমাদের করতে হবে। FDI আসলে পরে তারা নিজেরা
বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে আমাদের এক্সপোর্ট বাস্কেট বড় করবে। এখন একটা দুটো আইটেম সেটা 20টা নিয়ে যাবে। পাশাপাশি আমাদের দেশের ব্যবসায়ীরা এই ফরেনারের সাথে জয়েন্ট ভেঞ্চার করে যদি করতে পারে তাহলে দ্রুত কিন্তু আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হবে। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে হলে আমাদের এফডিআইয়ের কোনো বিকল্প নেই, করতে হবে প্রাথমিক পর্যায়ে এটা করতে হবে। তারপরে আমরা যখন টেকনোলজি শিখে যাব তারপরে তারা চায়না থেকে যেমন জাপান বিদায় নিচ্ছে, আমাদের দেশ থেকেও তারা বিদায় নিচ্ছে। তাহলে আমাদের এই যে 41 সালে উন্নত রাষ্ট্র করার জন্য আমরা বলছি আমরা বিসিকের পক্ষ থেকে 11টা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম নিয়েছি। আপনারা জানেন যখন কোনো রাষ্ট্র উন্নয়ন করার উন্নত রাষ্ট্রের ঘোষণা দেয় রাষ্ট্রের কিন্তু এরকম ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রাখে। আমাদের সরকারের অনেকগুলি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রয়েছে, কিন্তু আমি যেহেতু মাননীয় শিল্পমন্ত্রী মাননীয় শিল্প প্রতিমন্ত্রী মহোদয়ের কাজ হলো 41 সালে এই রাষ্ট্রটাকে নিয়ে যাওয়া, সেই জন্য আমরা টার্গেট করেছি যে 1 কোটি যে উদ্যোক্তা সৃষ্টি করব। আমি 64 জেলায় আমি আমাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণকে আমি মডার্নাইজ করেছি। আমার 15টা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে, 14টা স্কিল ট্রেনিং দেওয়া হয়। 64 জেলায় এটা নিয়ে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত রয়েছি। আমরা মাস্টার প্ল্যান ড্রাফট করছি, খুব শীঘ্রই মন্ত্রণালয়ে আমরা অনুমোদনে পাঠাবো। 100টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করব, সেখানে আমার লোকাল ইনভেস্টরের জন্য সুযোগ থাকবে, ক্ষুদ্রদের জন্য সুযোগ থাকবে, বড়দের জন্য সুযোগ থাকবে, এফডিআইয়ের সুযোগ থাকবে। আমরা আজকে দেখেন সবচেয়ে বড় বাধা হলো আমাদের ওয়ান স্টপ সার্ভিস। আমি যখন বেজাতে ছিলাম ডুইং বিজনেস নামে একটা বিষয় আছে, আপনারা জানেন। ডুইং বিজনেস র্যাঙ্কিংয়ে 190টা দেশের ভিতরে বাংলাদেশের অবস্থান 18 সালে ছিল 176, এখন এটা নেবে 168 হয়েছে। ডুইং বিজনেস কিন্তু 10টা সেবা দিয়ে থাকে, 10টা সেবা নিয়ে কিন্তু ডুইং বিজনেস, যার র্যাঙ্কিংয়ে আমার অবস্থান 168 র্যাঙ্কিং থাকলে একজন এফডিআই বিদেশি উদ্যোক্তা মনে সহজে বাংলাদেশে আসবে না। কাজে এই যে ডুইং বিজনেসের র্যাঙ্কিং বাড়ানোর আমাদের পদক্ষেপ কি? আমাদের সরকার বর্তমান সরকারি ওয়ান স্টপ সার্ভিস আইন করেছে, সেখানে বিডা, ব্যবসা, হাইটেক পার্ক 4টা প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ বিসিকের নাম নাই। আমরা বিসিকে মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা বিসিকে ওয়ান স্টপ সার্ভিসের আওতায় নিয়েছি এবং ওয়ান স্টপ সার্ভিস আজকে থেকে আমাদের অন এয়ারে চলে গেছে, 47টা সার্ভিস নিয়ে যাচ্ছে। এই যে ওয়ান স্টপ সার্ভিস যখন এই দেশে 100% চালু হবে, তাকে গ্যাস, বিদ্যুৎ, পানি, এনবিআর বিভিন্ন জায়গায় তার কিন্তু দরাদরি করতে হবে না। সরাসরি এখানে বিসিকে নিবন্ধন হবে অনলাইনে সকল সেবা পেয়ে যাবে। অনলাইনে টার্গেট দেওয়া থাকবে কতদিনের ভিতরে সেবা থাকবে। সুতরাং ডুইং বিজনেসের 10টা সেবার র্যাঙ্কিং 168 থেকে আমরা ওয়ান স্টপ সার্ভিস যখন 100% চালু হবে অটোমেটিক্যালি খুব শীঘ্রই 100 নিচে চলে আসবে, আমাদের র্যাঙ্কিং অনেক উপরে উঠে যাবে। আমরা আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা যখন প্রোডাক্ট তৈরি করে চড়া সুদে জিনিস তৈরি করে তারা মার্কেট করতে পারে না, বেচাকেনা করতে পারে না, তাদের সেল সেন্টার নাই, ডিস্ট্রিবিউশন সেন্টার নাই। আমরা সারা দেশে মেলা করছি, করোনার কারণে আমাদের মেলা বন্ধ আছে। করোনার কারণে মেলা বন্ধ হওয়ার পরেও আমরা কিন্তু অনলাইন মেলা শুরু করেছি 64 জেলায়, এবং সেখানে প্রচুর সাড়া পাচ্ছি এবং আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা ঘুরে দাঁড়াচ্ছে। আপনারা জানেন যে এসএমইদের জন্য কোথাও কোনো জায়গা নাই, কেউ ঋণ দেয় না, তারা ব্যাংকে থেকে কোনো একটা পয়সা ঋণ পায় না। সারা জেলাতে ব্যাংকগুলি যে টাকা কামাই করে জেলাতে মাস শেষে সব ঢাকায় পাঠিয়ে দেয়, ঢাকা থেকে বড় বড় ঋণ দেয়। অথচ এই জেলার টাকাটা যদি জেলায় এসএমই খাত সেক্টরে যদি বিনিয়োগ করা হতো, আজকে ইকোনমি কিন্তু দ্রুত 5 বছরের ভিতরে এটা অনেক উপরে চলে যেত। সেই জন্য আমরা কী করছি, এই দেশে কিন্তু এই এসএমইদের ঋণের মনিটরিং, শিল্প ঋণের মনিটরিং কোনো মেকানিজম বাংলাদেশে ছিল না। এই বাংলাদেশের ইতিহাসে প্রথম মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আমরা কিন্তু জেলা ঋণ, শিল্প ঋণ মনিটরিং কমিটি করেছি। এই কমিটি নিয়ে অনেক প্রশ্ন আছে, সকল প্যাকেজ কিন্তু 100% অ্যাচিভ হয়ে গেছে। এখানে আমরা 20,000 কোটি টাকার মধ্যে 14,000 কোটি টাকা ডিসবার্স হয়েছে। এই কমিটির ডিসিশনের এই কমিটি যদি না হতো তাহলে এই টাকা ডিসবার্স হতো না। এটার হেড জেলা প্রধান ডিসি হলো এটার হেড, মেম্বার সেক্রেটারি বিসির জেলা প্রধান, সকল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, চেম্বার অফ কমার্স, উইমেন চেম্বার সব এটা সদস্য। বেশ শক্তিশালী কমিটি। প্রথম বছর বলতে হলো কিয়ামত পর্যন্ত এই শিল্প ঋণ মনিটরিং কমিটি এই রাষ্ট্রকে বহুদূর নিয়ে যাবে, কারণ আমার সিএমইসি সেক্টর এটা এখন আমাদের ঋণের আওতা বাইরে ছিল আর কি। আমরা মাস্টার প্ল্যান করছি চামড়া শিল্প নিয়ে, বাজারে 100% জুতা চামড়ার, এখানে 1 লক্ষ যদি চামড়া শিল্প করা হয় তাহলে আমাদের দেশে কিন্তু তাও জুতার সাপ্লাই দেওয়া শেষ করতে পারবে না। তো এইভাবে এই ধরনের অনেকগুলি প্রোগ্রাম আমরা হাতে নিচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী শিল্পমন্ত্রী মহোদয় যাদের হাতে এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন 41 সালে উন্নত রাষ্ট্র হবে, শিল্প বিপ্লব ঘটাতে হবে, তার জন্য বেসিক সম্পূর্ণভাবে প্রস্তুত। এবং আজকে আমাদের 11টা ফ্ল্যাগশিপ প্রোগ্রামের ভিতরে প্রথম ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ওএসএর এটা আমাদের 1 ইয়ারে চলে যাচ্ছে। এবং আমি আমাদের আজকের যে বিশেষ অতিথি মাননীয় KM আলী আজম, মাননীয় জনপ্রশাসন সিনিয়র সচিব,
উনি কিন্তু আমাদের প্রতি মাসে আমাকে তাগিদ দিতেন, এই মুস্তাক কী করলাম, ওয়ান স্টপ সার্ভিস এখনও দিচ্ছ না কেন? আমরা স্যার করছি, সময় লাগে তো, কনসেন্ট্রেট কাজ করছি। যাই হোক, আমার অনেক কথা ছিল, সময় যেহেতু অল্প আর এখন লাইভে আছে, আমার কথা এখানে শেষ করছি। আমি আমার প্রতিনিধি, বিশেষ অতিথি সবাইকে এবং আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। পরবর্তী সুযোগ পেলে আরও ডিটেলস আর কথা বলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ সভাপতি, আজকের অনুষ্ঠানের বেসিক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোশতাক হাসান এনডিসিকে। সুধীবৃন্দ, এবারে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, প্রেসিডেন্ট এফবিসিসিআই, আমি তাকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব নুরুল মজিদ হুমায়ুন, মাহমুদ হুমায়ুন এমপি, মাননীয় মন্ত্রী শিল্প মন্ত্রণালয়। বিশেষ অতিথি জনাব কামাল আহমেদ মজুমদার এমপি, মাননীয় প্রতিমন্ত্রী শিল্প মন্ত্রণালয়। জনাব কে এম আলী আজম সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। জনাব জাকিয়া সুলতানা, উনি এখনও হয়তো আসেন না, আমাদের শিল্প সচিব। আমাদের যিনি আজকের এই অনুষ্ঠান সভাপতিত্ব করছেন, আমাদের বিসিকে চেয়ারম্যান, উনি একটু আগে বক্তব্য দিয়ে গিয়েছেন। সুধীমণ্ডলী উপস্থিত, আমাদের অনেক ব্যবসায়ী নেতৃবৃন্দকে দেখা যাচ্ছে, আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিসিকের যারা সুবিধাভোগী ব্যবসায়ীরা, আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি বিসিককে ধন্যবাদ জানাই আমাকে আজকের এই মহান সুন্দর অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য, এবং এটি একটি অত্যন্ত ভালো উদ্যোগ, যেটি সময়ের প্রয়োজন, সেটি হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। এটা খুবই, আমি মনে করি, একটা ভালো উদ্যোগ। আমি এই আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আজকে আমাদের মন্ত্রী মহোদয়রা আছেন, বেসিকের এই এই যে অ্যাপস আমি যেটা দেখেছি প্রেজেন্টেশনে, এটি আসলে খুবই প্রয়োজন ছিল আমাদের জন্য। আসলে আমরা জানেন 2021 সাল একটা অত্যন্ত আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট বছর। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 2021 ছিল, যেটা প্রেক্ষিত 21-এর ভিশন 21, এবং এই বছর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আমরা পালন করছি। সাথে সাথে আমাদের 50 বছর পূর্তি হচ্ছে, সুবর্ণ জয়ন্তী হচ্ছে দেশের। তো সুতরাং এই খুবই একটি ইম্পর্ট্যান্ট বছর আমি মনে করি, এবং আমরা একটা স্পেশাল টাইমও পার করছি কোভিডের কারণে। এটি সারা পৃথিবীর একটা প্যান্ডামিকের মধ্যে আছে, বাংলাদেশের বাইরে না। এই অবস্থায় বেসিক যে উদ্যোগ নিয়েছে, আমি বেসিককে ধন্যবাদ জানাই, শিল্প মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। কারণ বেসিক আসলে আমাদের চেয়ারম্যান সাহেব যে বললেন যে বেসিক উদ্যোক্তা তৈরি করেছেন, শিল্পপতি তৈরি করেছেন, সত্যি। কারণ আমরা দেখি, যদি আমরা বাংলাদেশের ইন্ডাস্ট্রির দিকে তাকাই, বাংলাদেশে সুসংগত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কিন্তু বেসিক ছাড়া ছিলই না, এখনও নাই। এখন মাননীয় প্রধানমন্ত্রী স্পেশাল ইকোনমিক জোন অথরিটি যেটা করেছেন, এবং কিছু আমাদের এক্সপোর্টের জন্য আপনার ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন করেছেন। আসলে আমরা যারা ইন্ডাস্ট্রি করেছি বা করছি, আমরা দেখা যায় একটা জমি কেনার পরে এটাকে ডেভেলপ করা, অনেক সময় দেখা যায় আপনার ল্যান্ড ফিলিং থেকে শুরু করে যে ডেভেলপমেন্টের যে কস্ট, প্লাস এরপরে দেখা যায় আমি জমিটা হয়তো আমার জমিটা এক জায়গায় আছে, ওখানে এই যে ইউটিলিটি সার্ভিস টেনে নিয়ে যাওয়া, এটা খুবই কঠিন একটা কাজ, দুরূহ কাজ। আমরা গত কিছুদিন দেখবেন যে অনেক বছর থেকে আমাদের প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট কম, আমাদের জিডিপি বাড়ছেন, কারণ হচ্ছে সরকারের অনেক বড় বড় প্রজেক্টগুলি, মেজর প্রজেক্টগুলি হচ্ছে, এই জন্য হয়তো জিডিপি বাড়ছেন। তো এটার উত্তর যদি আমরা বলি, তাইলে আমরা বলতে পারি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে আপনার ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন ছিল, সেটার কম ছিল, যার জন্যই সম্ভব হয় নাই। আপনি যদি তাকান যে আমাদের প্রত্যেকটা বেসিক শিল্পনগরীতে কিন্তু জায়গা নাই,
অনেক দিন থেকে আমাদের এই ক্রাইসিসটা আছে এবং ডিমান্ডটা আছে। আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলি, আমাদের বেজাতে আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোনগুলিতেও কিন্তু জায়গা নাই, অনেক দিন থেকে আমাদের এই জায়গার সংকট। তো সুতরাং এবং আমরা যদি আমাদের এক্সপোর্ট দেখি, এক্সপোর্টের একটা প্রায় 22% আমরা এক্সপোর্ট করি কিন্তু স্পেশাল ইকোনমিক জোন থেকে, আমাদের এই জায়গাগুলি থেকে। তো সুতরাং এইটার প্রয়োজন অনেক বেশি। আমরা বেসিক একমাত্র জায়গা যেখানে ছোটদের জন্য ক্ষুদ্র এবং মাঝারি ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করছেন। তারা যেটা চেয়ারম্যান সাহেব বলছেন যে আমরা যেমন আমি একজন এসএমই ব্যবসায়ী, এখন আমরা কিন্তু বড় হয়েছি, এরকম উনি যেটা বলে গেলেন যে বেসিক থেকে স্টার্ট করেছেন আমাদের বাংলাদেশের অনেক বড় বড় শিল্পপতিরা এখন কিন্তু অনেক বড় বড় ইন্ডাস্ট্রি করেছেন এবং এটা সময়ের দাবি। আমরা বেসিককে আপনার কাজ করছি, আমাদের যেমন আমরা অনেক দিন থেকে স্ট্রাগল করছি আমাদের পুরানো ঢাকার ক্লাস্টারগুলি, কারণ সারা পৃথিবীতে কিন্তু ক্লাস্টার দিয়েই শুরু হয়, আনঅর্গানাইজড ইন্ডাস্ট্রি শুরু হয়, এরপর আস্তে আস্তে এগুলিকে কমপ্লায়েন্সে নিতে হয়। এই কমপ্লায়েন্স কিন্তু একটা খুবই অত্যন্ত প্রয়োজনীয় এখন। এই কমপ্লায়েন্স দুইটা কারণ, একটা তো এক্সপোর্ট করলে আপনি যদি বিনা পয়সাও দেন তাইলে আপনি কমপ্লায়েন্স ফ্যাক্টরি ছাড়া কিন্তু আপনার প্রোডাক্ট কিনবে না, তারপরে কমপ্লায়েন্স আপনাকে করতে হবে। তো কমপ্লায়েন্স করতে হলে আপনার কমপ্লায়েন্স শিল্প জায়গা দরকার। আরেকটা জিনিস সবচেয়ে সুবিধা হয় যে সরকারেরও অনেক বেনিফিট হয়, কারণ আপনি যদি একটা কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে জায়গাতে যদি আপনার ইন্ডাস্ট্রি হয় তাহলে কিন্তু রেভিনিউ কালেকশনটাও কিন্তু অনেক বেড়ে যায়। আমাদের যে যা ব্যাট এবং ট্যাক্স কালেকশন হয়, সবচেয়ে বেশি ব্যাট ট্যাক্স কালেকশন হয় কিন্তু বেসিক শিল্প নগরীগুলি থেকে সারা বাংলাদেশে। তো সুতরাং এটি খুবই প্রয়োজন এবং আজকে যে বেসিক যেটি শুরু করেছেন যে ওয়ান স্টপ সার্ভিস, এতে আরও অনেক বেশি লাভবান হবে। এখানে আমাদের মাননীয় মন্ত্রী এবং উপমন্ত্রী ওনাদের সময়ে যে মোমেন্টামটা আসছে, আমি বলতেছিলাম আমাদের সিনিয়র সচিব সাহেব যিনি যখন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, ওনাকে বললাম যে স্যার আপনি আসার পর একটা স্পিড আমরা লক্ষ্য করছি, আমাদের চেয়ারম্যান সাহেব, তো এই স্পিডটাকে ধরে রাখতে হবে। কারণ বেসিক কিন্তু আমি বেসিকের সাথে অনেক দিন থেকে কাজ করছিলাম আমাদের প্লাস্টিক শিল্পনগরী নিয়ে, অনেক দিন থেকে। বাট এখন যেভাবে এই যে আমাদের কেমিক্যাল পল্লী যেটি হচ্ছে, এত তাড়াতাড়ি আপনার জায়গা অধিগ্রহণ থেকে শুরু করে এখন ডেভেলপমেন্ট স্টেজে চলে গেছে, হয়তো আগামী কিছুদিনের মধ্যে ওনারা এটা হ্যান্ড ওভার করতে পারবে। তো এই যে স্পিডটা এসেছে এটাকে ধরে রাখতে হবে। এখানে আমাদের প্লাস্টিক শিল্পনগরী আছে, আমার মনে হয় প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের জন্য একটা হচ্ছে, তারপরে আপনার লাইট ইঞ্জিনিয়ারিংদের হচ্ছে, আরও অনেকের জন্য দরকার, অনেক সেক্টরের জন্য দরকার। কারণ আপনি যেটি বললেন যে স্মল অ্যান্ড ছোটোদের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে প্যাকেজ ঘোষণা করেছেন, স্টিমুলাস প্যাকেজ, এখান থেকে 20,000 কোটি টাকা ছিল স্মল এবং ছোটোদের জন্য। এখন দেখেন সমস্ত আগের 1,28,000 কোটি টাকার প্রায় সবগুলি ডিস্ট্রিবিউশন হয়েছে। এই এসএমইর জন্য যেটা দিয়েছেন সেটা এখনও 30%-এর মতো ডিস্ট্রিবিউশন হয় নাই। 70% যেটা ডিস্ট্রিবিউশন হয়েছে সেটাও কাদের কাছে হয়েছে একটা প্রশ্ন আছে যে কাদেরকে দেওয়া হয়েছে, আসলে কি রিয়েলি স্মল যারা, ক্ষুদ্র যারা, তারা পেয়েছেন কিনা। তো এই জায়গাতে আমাদের মনে হয় আমাদের কাজ করা খুবই দরকার। চেয়ারম্যান সাহেব যেটা বললেন, এফবিসিসিআই চেষ্টা করছেন এখানে হেল্প করার জন্য ব্যাঙ্কগুলিকে, কারণ ব্যাঙ্কগুলি আসলে তারা ইজি লাইফ খোঁজে, যে একজনকে 10 কোটি টাকা যদি দিয়ে দিতে পারে তাহলে 200 জনের কাছে তার যাওয়ার দরকার নাই। তো আমি মনে করি যে এফবিসিসিআইয়ের যে সারা বাংলাদেশে যে চেম্বারগুলি আছে, অ্যাসোসিয়েশনগুলি আছে, আমরা তাদেরকে কাজে লাগাতে চাই। তারা ব্যাঙ্কগুলির সাথে আপনাদের সাথে কাজ করতে চায়। কারণ যদি আপনার কুড়িগ্রাম চেম্বার বলতে পারবে যে কুড়িগ্রামের কোন ব্যবসায়ীটা আসলে রিয়েল প্রবলেম আছে, কাকে টাকা দিলে টাকাটা ফেরত পাওয়া যেতে পারে। কারণ ব্যাঙ্কগুলি টাকা দিতে চায় না কেন, মনে করে যে টাকাটা আমি ফেরত পাবো কিনা। তো সেটা কিন্তু রিকমেন্ডেশন করতে পারে। আমরা মহিলা উদ্যোক্তারা বলতে পারে যে তাদের যে চেম্বার আছে সে বলে দিতে পারে যে আমার কারা কারা আমার টাকা দিলে ফেরত পাওয়া যেতে পারে। আমাদের অ্যাসোসিয়েশনগুলি, সেক্টরাল অ্যাসোসিয়েশনগুলি এই হেল্পটা করতে পারে। তা আমি মনে করি যে এই কাজটা আমরা এফবিসিআই থেকে দায়িত্ব নিয়েছি। আমি খুব সহসায় আমাদের ব্যাঙ্কগুলির যারা সিইও এবং সিইও সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলির সাথে আমরা বসবো, ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক। আমরা প্রয়োজনে বিসিকের চেয়ারম্যান সাহেবকেও আমরা দাওয়াত দিব সেখানে, যে আমরা একটু আলাপ করতে চাই কেন টাকাটা পৌঁছে নাই, কেন টাকাটা যায় নাই, কীভাবে তাদেরকে ইজিলি টাকাটা দেওয়া যায়। তাইলে কিন্তু
সবচাইতে ক্ষতিগ্রস্ত কিন্তু তারা, এবং প্রয়োজন কিন্তু তাদের। এটা ফিল করছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং এই জন্য টাকাটা ডিসবার্সমেন্ট দিয়েছে, কিন্তু এখনও আমরা যাইতে পারি নাই। তা আমি মনে করি বিসিকের যে উদ্যোগ হাতে নিয়েছেন, বিসিক যে মোমেন্টামে এখন আছে, এটাকে যদি অব্যাহত রাখা যায় তাহলে বাংলাদেশের শিল্পায়ন, এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রেক্ষিত 2021 সালে আমরা মধ্যময়ের দেশে যাব, আমরা এসডিজি, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এলডিসি গ্র্যাজুয়েশন এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেকটা আমাদের জন্য রিস্ক, অনেকটা আমাদের জন্য অপরচুনিটি। তারপরে আমাদের এসডিজি, যেখানে আপনার লক্ষ্যমাত্রা আছে এসডিজি 2030 সালে, আমরা উন্নত দেশ হব 2041 সালে। এই যে প্রেক্ষিতগুলি এবং এই যে টার্গেটগুলি, এই টার্গেটগুলি অ্যাচিভ করতে হলে কিন্তু আমাদের ক্ষুদ্র মাঝারিদেরকে যদি আমরা না আনতে পারি তাহলে এটা সম্ভব না। কারণ আমাদের 80% কিন্তু 85% কিন্তু আমরা ক্ষুদ্র মাঝারির কন্ট্রিবিউশন। আমাদের যদি আমরা যে কোনো জায়গায় ধরি, আমরা যদি আপনার আমাদের যারা চাকরি দিচ্ছি, আমরা আপনাদের চাকরি থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে সব কিছু কিন্তু এই জায়গা থেকে হচ্ছে। তো সুতরাং আমাদেরকে এসএমইদেরকে বাঁচায় রাখতেই হবে, এবং এসএমই যদি বেঁচে থাকে তাহলে বাংলাদেশের শিল্পায়ন, বাংলাদেশের যে সকল মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছি সেটা সম্ভব। আমি মনে করি এটি এখন ব্যবসায়ীদের এবং আমাদের যারা সরকারি মিনিস্ট্রি আছে, শিল্প মন্ত্রণালয় এবং অন্যান্য যে সকল মিনিস্ট্রি আছে, সবাই যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, অনেক সময় দেখা যায় অনেক পলিসি হয় যেটি ইমপ্লিমেন্টযোগ্য না। আমরা বলি যে ভাই পলিসি করবেন, ইমপ্লিমেন্ট করব আমরা ব্যবসায়ীরা বা প্রাইভেট সেক্টর, এমন পলিসি করেন, আমাদেরকে সাথে নিয়ে করেন যেন এটা ইমপ্লিমেন্টযোগ্য হয়। তা আমি অনুরোধ করব, আমাদের দুই মন্ত্রী অত্যন্ত মানে প্রিয় মানুষ, আমাদের হুমায়ুন ভাই এবং আমাদের দুজনে আমাদের ব্যবসায়ী ফ্রেন্ডলি, এবং দুজনে মুক্তিযোদ্ধা। ওনারা এই শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে এটার একটা বিশাল বড় পরিবর্তন আমরা দেখছি। আমরা আশা করি এই যে পরিবর্তনটা আছে এইটাকে আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের যে লক্ষ্য সেটা অ্যাচিভ করব, এবং খুব সহসায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, এবং আজকে আমরা অঙ্গীকার করি যে আমাদের বঙ্গবন্ধুর যে স্বপ্ন, যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বাস্তবায়ন করছেন, সেটাকে আমরা ত্বরান্বিত করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ প্রেসিডেন্ট বিসিসিআই। সুধীমণ্ডলী, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল আইতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, বিধায় আমরা আমাদের অনুষ্ঠানের সিকোয়েন্সে একটু পরিবর্তন এনেছি। ঠিক এই মুহূর্তেই আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান যে আকর্ষণ, ওয়ান স্টপ সার্ভিসের উদ্বোধন, আমি ওয়ান স্টপ সার্ভিসের উদ্বোধন করার জন্য মাননীয় প্রধান অতিথি মাননীয় মন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করছি। মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপিকে আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই ওয়ান স্টপ সার্ভিসটি উদ্বোধন করার জন্যে। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব জনাব KM আলী আজমকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বেসিক ওয়ান স্টপ সার্ভিস উদ্বোধন শীর্ষক আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি মহোদয়, বিশেষ অতিথি জনাব কামাল আহমেদ মজুমদার এমপি, মাননীয় শিল্প প্রতিমন্ত্রী জনাব জসিম উদ্দিন সভাপতি এফবিসিসিআই, এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব মুস্তাক হাসান এনডিসি চেয়ারম্যান বেসিক, উপস্থিত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, শিল্প উদ্যোক্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থা, শিল্প মন্ত্রণালয় এবং বেসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও উপস্থিত অন্যান্য ভদ্র মহিলা ও মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই আজকের এই অনুষ্ঠানের আয়োজকবৃন্দের কাছে আমাকে এই সভায় আমন্ত্রণ জানানোর জন্য।
আপনারা অনেকেই জানেন যে আমি গত মাসের 16 তারিখে এই মন্ত্রণালয় থেকে বদলি হয়ে অন্যত্র যোগদান করেছি। এই মন্ত্রণালয়ে আমি দীর্ঘ 1 বছর কাজ করেছি। সঙ্গত কারণেই এই মন্ত্রণালয়ের সাথে আমার একটি আত্মিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। আমি এই মন্ত্রণালয়ের সমস্ত কিছুর সাথে আমার এক প্রকার আবেগ, আমার ব্যক্তিগত অনুভূতি সঙ্গে সম্পর্কিত, যে কারণে আমি এই আমন্ত্রণ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছি। আজকে আমার খুব বিজি শিডিউল, তার মাঝেও আমি চেষ্টা করেছি এখানে আসতে। আমার একটু দেরি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য আমি প্রথমে আপনাদের সকলের কাছে ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করছি। আমি আবারও আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ, সভাপতি সহ যারা আয়োজক, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে দু একটি কথা বলতে চাই। বিসিক যে আজকের যে ওয়ান স্টপ সার্ভিস শুরু করলো, এটি আমি যখন প্রথমে যোগদান করলাম ঠিক তখনই এই বিষয়টি আমাদের শুরু হলো। মানে আমরা আইনের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন বেসিকের নাম ছিল না। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমরা প্রথমেই, আমি যোগদানের পরই এই অনুমতি পাওয়ার পর আমরা আমাদের কার্যক্রম শুরু করেছিলাম। আজ তার শুভ উদ্বোধন হলো। এটি একটি সত্যি আনন্দময় মুহূর্ত। তবে আমি আশা করব যে এই যে ওয়ান স্টপ সার্ভিস আমরা উদ্বোধন করলাম, তার যাতে যথাযথ প্রয়োগ হয়, তার ব্যবহারটি যেন যথাযথভাবে হয়। আমরা যে উদ্দেশ্যে করলাম সেই উদ্দেশ্য যাতে শতভাগ বাস্তবায়িত হয়। আপনারা জানেন, বিসিক সৃষ্টির পিছনে জাতির পিতা বঙ্গবন্ধুর যে উদ্দেশ্য ছিল, এটি কিন্তু সুদূর প্রসারী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনই উপলব্ধি করেছিলেন যে দেশের অভ্যন্তরীণ ছড়িয়ে ছিটিয়ে থাকা পুঁজি এবং মানুষের দক্ষতাকে কাজে লাগিয়ে যদি বিভিন্ন অঞ্চলে শিল্প পার্ক গড়ে তোলা না হয়, সেক্ষেত্রে আঞ্চলিক বৈষম্যতা দেখা দেবে, রিজিওনাল ইনইকুয়ালিটিস দেখা যাবে। এই ধারণার উপরে ভিত্তি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিসিকের সৃষ্টি করেছিলেন। অত্যন্ত সুদূর প্রসারী একটি চিন্তা। হয়তো সেই সময়ের অনেকে এই তত্ত্বকে উপলব্ধি করতে পারেননি। জাতির পিতা বঙ্গবন্ধুর এই সুদূর প্রসারী চিন্তার হাত ধরেই আজকের বেসিক। আমার ঠিক পূর্ববর্তী যে বক্তা, তিনি যথার্থই বলে গেছেন যে এখন আমাদের দেশের অভ্যন্তরের যে আমরা রপ্তানি করে থাকি, এই রপ্তানিগুলোর অলমোস্ট 22%, প্রায় 22% মতো আমরা রপ্তানি করি বিভিন্ন শিল্প পার্ক থেকে উৎপাদিত পণ্য সামগ্রী। তো আপনারা উপলব্ধি করতে পারেন এবং এই পরিমাণ আরও বাড়ছে। আপনারা জানেন যে আমরা বেজার নেতৃত্বে আমাদের 100টি শিল্প পার্ক গড়ার কার্যক্রম এগিয়ে যাচ্ছে। বেবজাও তাদের কার্যক্রম আগে 8টার মধ্যে সীমিত ছিল, এখন আরও বৃদ্ধি করছে। আমাদের বিসিক অনেকেই জানেন না, আমাদের বিসিক ইতিমধ্যে 76টি শিল্প পার্ক কিন্তু গড়ে তুলেছে। আরও কতটি আছে? 170টা করবে, কিন্তু এখন 14টা একেবারে অনলাইনে আমাদের একেবারে শেষে পর্যায়ে আছে কার্যক্রম। এখানে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। আপনারা জানেন যে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা কিছু ভীষণ আমাদের সামনে সেট করেছি। আমাদের 21, আমাদের 30, আমাদের 31, আমাদের 41, একেবারে কাছাকাছি সময়ে এই স্বপ্নগুলো আমাদেরকে এখন খুব ভাবাচ্ছে যে আমরা এগুলোকে যথাযথভাবে অর্জন করতে হলে আমাদের যে কর্মতৎপরতা, সেই কর্মতৎপরতাকে মূল্যায়ন করতে হচ্ছে। আমরা এখন পর্যন্ত আবারও বলি, আমরা অন ট্র্যাক আছি, যথাযথভাবে এগোচ্ছি। আপনারা জানেন যে 21-এর যে টার্গেট ছিল ইতিমধ্যে আমরা অর্জন করেছি। তবে
21 অর্জন করার ফলে আমাদের নতুন কিছু চ্যালেঞ্জেরও তৈরি হয়েছে। আমাদের গ্র্যাজুয়েশনের ফলে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ আমরা ফেস করেছি। ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের জিএসপি 27-এর পর কী হবে এই বিষয়টি আমাদেরকে ভাবিয়ে তুলছে। আমাদের ইবিএর আওতায় আর্মস বাট এভরিথিং বাট আর্মসের আওতায় প্রকল্পের আওতায় আমাদের ভবিষ্যৎ বাণিজ্য কেমন হবে এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে কাজ করতে শুরু করেছি। জিএসপি প্লাস আমরা পাবো কি পাবো না সেই বিষয়গুলো আমাদেরকে নিয়ে কাজ করতে হচ্ছে। জিএসপি প্লাস যদি না হয় সেক্ষেত্রে বাজারে কম্পিটিটিভ অবস্থায় টিকে থাকার জন্য আমাদের করণীয় কি সেটি নিয়ে আমরা চিন্তা করছি। আপনারা জানেন যে খুব কাছাকাছি সময়ে আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ আসছে সেটা হচ্ছে 4th IRA ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে আমাদের এই শ্রমঘন বাজার যেটা আমাদের বাংলাদেশের, এখানে প্রচুর জব কাট হবে, প্রচুর লোক কাজ হারাবে। কিন্তু পাশাপাশি এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য নতুন কিছু জবের সৃষ্টি হবে। সেই জবগুলো আমরা কিভাবে গ্র্যাব করব, কিভাবে সেইগুলোকে হস্তগত করব, কিভাবে সেইগুলোকে আমাদের নিজেদের আয়ত্তে নিব, এজন্য আমাদের কার্যক্রম চলছে। এই সকল কার্যক্রমের পিছনে কিন্তু দুটো গ্রুপ আমাদেরকে তৈরি করতে হচ্ছে। একটা হলো প্রশিক্ষিত, শিক্ষিত, বোধশক্তি সম্পন্ন উদ্যোক্তা, এবং হলো যারা ইমপ্লিমেন্ট করেন, যারা কাজ করেন, এই ইঞ্জিনিয়াররা যারা সরাসরি কাজ করছেন, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, তাদেরকে ওই দক্ষতায় দক্ষ করে গড়ে তুলে তাদেরকে ইন প্লেস করা। এটি হলো আমাদের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের উদ্যোক্তারা ইতিমধ্যে কিন্তু প্রমাণ করেছে, বিশ্বে প্রমাণ করেছে যে তারা আধুনিক যে জ্ঞান বিজ্ঞান এবং যে ইনোভেশন, সেই ইনোভেশনের সাথে পার থেকেই কিন্তু তারা অগ্রসর হচ্ছে বোধহয় এই কোভিড পরিস্থিতির মধ্যে সারা পৃথিবী কিন্তু অর্থনৈতিকভাবে একটা টালমেটাল অবস্থার মধ্যে পড়েছে। আমরাও যে টালমেটাল অবস্থা পড়িনি তা না, আমাদের অর্থনীতিও টালমেটাল অবস্থার মধ্যে পড়েছে। তবে যে কয়টা দেশ ভালো করেছে তার মধ্যে বাংলাদেশ একটি। এটি এই জন্য সম্ভব হয়েছে যে আমাদের উদ্যোক্তারা যে আধুনিক জ্ঞান বিজ্ঞান, আধুনিক প্রযুক্তি এবং আধুনিক ব্যবসা বাণিজ্যের যে কৌশল, আভ্যন্তরীণ যে কৌশল, সেই কৌশলগুলো তারা যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছে। এবং যে সকল কর্মকর্তা কর্মচারী শ্রমিক যারা এই আমাদের উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত, তাদেরও দক্ষতার উন্নয়ন ঘটছে। আমি বলবো না যে একেবারে সব উন্নয়ন ঘটে গেছে, তবে গ্রাজুয়ালি উন্নয়ন ঘটছে। এই প্রক্রিয়াকে আমাদের বেগবান করতে হবে। বেগবান না করলে আমরা কিন্তু 41কে স্পর্শ করতে পারবো না। আপনারা জানেন যে আমরা 41কে স্পর্শ করার জন্য বাই দিস টাইম আমাদের সাপোর্টিভ যে পরিকল্পনাগুলো, এগুলো আমরা প্রণয়ন করছি। যেমন আমরা 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা কিভাবে 41কে স্পর্শ করব, তার জন্য আমাদের ধাপে ধাপে সেটিকে অর্জন করার জন্য আমরা ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করেছি। আমি একটি উদাহরণ দেই। যেমন আমাদের এই আগামী 5 বছরে আমাদের 1,15,00,000 কর্মসংস্থান সৃষ্টি করার টার্গেট আমাদের তৈরি হয়েছে। আপনারা জানেন যে প্রতি বছর আমাদের 20 থেকে 22 লক্ষ মানুষ নতুন করে জব মার্কেটে প্রবেশ করে। তাদেরকে অ্যাকোমোডেট করা হলো আমাদের অর্থনীতিতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। আপনারা দেখবেন যে আমাদের দেশে এফডিআই কিন্তু অ্যাভারেজে $2.5 থেকে $3 বিলিয়ন, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা। তো যদি লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে এটিকে প্রয়োগ করা হয় তাই $1 বিলিয়ন কাছাকাছি 30,000 লোকের মতো কর্মসংস্থান তৈরি হয়। তো সেক্ষেত্রে $3 বিলিয়ন অর্থ হলো 1 লক্ষ মানুষের, আমাকে করতে হবে কত? 22 লক্ষ মানুষ। সো আমাদের নির্ভর করতে হবে কোথায়? আমাদের নির্ভর করতে হবে সম্পূর্ণভাবে আমাদের আভ্যন্তরীণ যে বিনিয়োগ হচ্ছে, আপনার আমার অজান্তে কিন্তু অনেক বিনিয়োগ প্রতিনিয়ত ঘটছে। এই বিনিয়োগের উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বিনিয়োগ, সেই বিনিয়োগ কার্যক্রমের উপর আমাদের এখন পর্যন্ত নির্ভরশীলতা রয়েছে। এবং আমাদের বিনিয়োগকারীরা, আমাদের উৎপাদনকারীরা, আমাদের এই উদ্যোক্তারা এটি যথাযথভাবে এখন পর্যন্ত
আমাদের যে টার্গেট, সেই টার্গেটে যাওয়ার জন্য তারা যথাযথ অবস্থায় আছেন এবং এই প্রক্রিয়ায় যদি আমরা এগোতে পারি তাহলে আমরা সক্ষম হব। তো এই 1,15,00,000 মানুষকে কিন্তু আমাদের এই 5 বছরে তাদের অ্যাকোমোডেট করতে হবে, অ্যাবজর্ভ করতে হবে, তাদের কাজ দিতে হবে। তাদের কাজ যদি দিতে পারি আমাদের মার্কেট আরও বেশি সম্প্রসারিত হবে। প্রতিটি মানুষের জবের অর্থ হলো তার উৎপাদন, আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পেলে বাজারের মোট চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, মোট বাজারের চাহিদা বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে নতুন সরবরাহের তাগাদা বাড়ে, তাগাদা বাড়ার অর্থ হলো নতুন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস আরও দ্রুততর হয়। আমরা এই প্রক্রিয়ার এই যে পজিটিভ সাইকেল, এই সাইকেলের মধ্যে যেতে চাই এবং আমরা আমাদের যে স্বপ্ন 41কে স্পর্শ করার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই। আমাদের 41কে স্পর্শ করতে হলে শিল্পায়নের কোনো বিকল্প নাই। কেউ যদি এরকমের ভেবে থাকেন যে শিল্পায়নকে পাশে রেখে আমরা অগ্রসর হব, এটি কিন্তু সম্ভব নয়, এটি আমাদের জন্য সম্ভব নয়। উন্নত দেশে একেবারে একটা পর্যায়ে যে দেখবেন যে শিল্প থেকে তারা বেরিয়ে আসে, তখন তারা অ্যাবসলিউটলি টেকনোলজি নির্ভর, ইউএসএ যেমন করছে, ইউরোপিয়ান কিছু দেশ যেমন করছে, এটি আমাদের আরও পরের স্টেজে আসবে। আমাদের এখন সবচেয়ে বড় উপায় মাধ্যম হচ্ছে শিল্পায়ন। আপনারা জানেন যে এখন পর্যন্ত আমাদের এই কন্ট্রিবিউশন 35-এর কাছাকাছি বোধহয় শিল্পক্ষেত্রে, এটি আমাদের 40-এ নিয়ে যেতে হবে। আগামী এই 5 ইয়ার্স প্ল্যানে আমাদের এটি 40-এ উপনীত করার পরিকল্পনা। সেই পরিকল্পনা যদি গ্রহণ করতে হয় তাহলে আমাদেরকে ব্যাপক হারে শিল্পায়নে এবং এক খাতভিত্তিক শিল্পের যে প্রবণতা, এই প্রবণতাকে বেরিয়ে এসে আমাদের ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অগ্রসর হতে হবে। সেই প্রক্রিয়ায় আমরা এগোচ্ছি। আমাদের এই প্রক্রিয়ার জন্য এই ওয়ান স্টপ সার্ভিস, এত কথা বললাম এই কারণে, ওয়ান স্টপ সার্ভিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা যে ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট আকৃষ্ট করার জন্য দিয়েছি, তারা যাতে একই জায়গা থেকে সকল সুবিধা একই সঙ্গে একটা প্যাকেজের আওতায় পেয়ে যায়, হ্যাসেল ফ্রি উপায়ে, একেবারে দুশ্চিন্তামুক্ত উপায়ে তারা যাতে একই সঙ্গে সকল সুযোগ সুবিধা একই সঙ্গে পেয়ে যায়, অনুমোদন পেয়ে যায়, সেই ব্যবস্থা থাকবে এটির আওতায়। এজন্য আমি বিসিকের চেয়ারম্যান মহোদয় আছেন, বিসিকের যে টিম, তাদের কাছে আমি একেবারে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো। আমার বিশ্বাস যে আমাদের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয় এখানে আছেন, তাদের নেতৃত্বে এই শিল্প পরিবার এদেরকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য তাগিদ দিবেন এবং সেই কর্মী বাহিনী তৈরি করবেন এবং তারা এই ওয়ান স্টপ সার্ভিসের যে মর্মার্থ সেটি উপলব্ধি করবেন, সেটি প্রদানের জন্য যে দক্ষতা, সেই দক্ষতা অর্জন করবেন এবং সেটি দিতে সক্ষম হবেন। ওয়ান স্টপ সার্ভিস কিন্তু অনেকগুলো সংস্থার সংযোগ সেখানে থাকবে। যারা যারা বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎ বলেন, গ্যাস বলেন, অন্য অন্য জায়গার যে অনুমোদন বলেন, সকলকেই একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা। সেক্ষেত্রে অন্য অন্য অর্গানাইজেশনগুলোর সাথে কীভাবে সম্পর্ক তৈরি হবে, সেই বিষয়গুলোকেও কিন্তু এর অন্তর্ভুক্ত করতে হবে। এনিওয়ে, আমি আশা করব যে বেসিক এই কাজটি যথাযথভাবে করতে পারবে। যদি করতে পারে তাহলে আমাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত উদ্যোক্তারা আছে, তাদের কাছে যে বিনিয়োগের জন্য যৎসামান্য অর্থ আছে, সেই অর্থের যথাযথ বিনিয়োগ হবে এবং সাথে সাথে তাদের মাথায়, তাদের মস্তিষ্কে যে বিনিয়োগ পরিকল্পনা আছে, সেই বিনিয়োগ পরিকল্পনা কার্যকর হয়ে আমাদের দেশের অর্থনীতি সচল হবে। এবং ওই যে বললাম যে আমাদের আগামী 5 বছরে, 41 না, আগামী 5 বছরে আরও 1,15,00,000 মানুষকে কর্মসংস্থানের মধ্যে নিয়ে আসতে হবে। সেই প্রক্রিয়াও দ্রুততর হবে এবং সেটি সম্ভব হবে। এজন্য আমি আবারও এই প্রক্রিয়ার সাথে যেহেতু জড়িত ছিলাম, এই দাবি থেকে আমি বিসিককে অনুরোধ জানাবো যে এই কাজটি যেন যথাযথভাবে হয়, শুধু কাগজের মধ্যে, পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবে যেন এটি রূপান্তরিত হয়। আমরা যে কোনো কাজ যখন করতে যাই তখন এটি আমি দেখেছি, আমলাতন্ত্র বলেন বা আপনারা বিনিয়োগকারী বলেন, সবাইকে যখন বলা হয় তখন বিভিন্ন ধরনের সমস্যার কথা বলি। আসলে পৃথিবী সমস্যা ছাড়া কেউই গন্তব্যে পৌঁছতে পারে না, কেউই না।
একেবারে পৃথিবীতে সবসময়ই আপনি কোনো কাজে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে গেলে তার সামনে সমস্যা থাকবেই, সমস্যাবিহীন কোনো যাত্রা হতে পারে না। আমি এই এপিজে আব্দুল কালামের একটি বই পড়েছিলাম, উইংস অফ ফায়ার। আমার বিশ্বাস যে আপনারা সকলেই এই বইটি পড়েছেন, খুবই নাম করা একটা বই। তো উইংস অফ ফায়ারের একটি তার আত্মজীবনীমূলক যে খণ্ড, সেই খণ্ডের মধ্যে এপিজে আব্দুল কালাম তিনি লিখেছেন যে আল্লাহ হ্যাজ নট প্রমিসড আস সান উইদাউট রেইন, পিস উইদাউট পেইন, বাট হ্যাজ প্রমিসড লাইট ফর দি ডে অ্যান্ড রেস্ট ফর দি লেবার। আল্লাহ এমন কোনো ওয়াদা দিয়ে এই পৃথিবীতে মানুষকে পাঠান নাই যে একেবারে পুষ্প বিছানো পথ দিয়ে হাঁটতে হাঁটতে সে বেহেশতে চলে যাবে, বরং তিনি বলেছেন সেখানে বৈপরীত্য থাকবে। যেখানে রোদ আছে তার বিপরীতে বৃষ্টি থাকবে, যেখানে সুখ আছে তার বিপরীতে দুঃখ থাকবে, যেখানে রাত আছে তার বিপরীতে দিন থাকবে, সব কিছুরই বিপরীত থাকবে। এই বৈপরীত্যকে চ্যালেঞ্জ নিয়েই এই কাঁটাগুলোকে পরিষ্কার করেই তাকে গন্তব্যে পৌঁছতে হবে। আর যে গন্তব্যে পৌঁছতে পারবে তার জন্য বলেছে বাট হ্যাজ প্রমিসড লাইট ফর দি ডে অ্যান্ড রেস্ট ফর দি লেবার। আল্লাহ কর্মের পরিবেশ সৃষ্টি করে দেওয়ার ওয়াদা করেছেন, লাইট ফর দি ডে অ্যান্ড রেস্ট ফর দি লেবার। যদি কর্ম কেউ করতে পারে তার পুরস্কার অনিবার্য। আমার বিশ্বাস যে আমরা বাঙালি জাতি এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই দেশটিকে সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই অভিযাত্রার সাথী আপনারা সকলেই, ইনশাল্লাহ আমরা সকলে মিলে আমাদের এই আরাধ্য কাজকে যে সমস্ত বাধা বিপত্তি আছে দুই হাতে সরিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছব ইনশাল্লাহ। সকলের কল্যাণ কামনা করি এবং এই ওয়ান স্টপ সার্ভিসের সার্বিক মঙ্গল কামনা করে আবারও স্যার কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি, আপনাদের স্নেহের প্রতি যে আমাকে স্মরণ করে এখানে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমার সকল সহকর্মী যারা আমার বক্তব্য শুনেছেন এবং যারা আমাকে নিমন্ত্রণ করে এখানে এনেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তো সম্ভাবনার নাম, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাঙালির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1957 সালে তদানীন্তন পূর্ব পাকিস্তানের যুক্তফ্রন্ট সরকারের শ্রম, বাণিজ্য, শিল্প, দুর্নীতি দমন ও ভিলেজ এইড মন্ত্রী থাকাকালে দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত করতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের ক্ষুদ্র শিল্প বিকাশের জন্য পূর্ব পাকিস্তান ক্ষুদ্র শিল্প কর্পোরেশন ইপসিক প্রতিষ্ঠা করেন, যা স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক নামে রূপান্তরিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিসিক তার উদ্যোগ ও কর্মপ্রচেষ্টা অব্যাহত রেখেছে। বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম শিল্পের বিকাশে দক্ষ মানব সম্পদ তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য নিরসনের মাধ্যমে শিল্প সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির পিতার যোগ্য উত্তরসূরি বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের মাধ্যমে দেশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। শিল্প খাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক সিএমএসএমই শিল্পের পোষক হিসেবে শিল্প খাতের সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। শিল্প সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনে পরিবেশ বান্ধব শিল্পায়নের মাধ্যমে বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা অর্জন, দক্ষ মানব সম্পদ তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য নিরসনে কাজ করে যাচ্ছে বিসিক। তৃণমূল পর্যায়ে শ্রমঘন শিল্পায়নের ধারা বেগবান করার লক্ষ্যে ও অর্থনৈতিক বৈষম্য নিরসন কল্পে উদ্যোক্তাদের সহায়তা দিতে সারা দেশে বিসিক স্থাপন করেছে 169টি কার্যালয়। বিসিক দেশের 64টি জেলায় 64টি শিল্প সহায়ক কেন্দ্র, 76টি শিল্প নগরী, 15টি দক্ষতা উন্নয়ন কেন্দ্র, 6টি মধু উন্নয়ন কেন্দ্র,
কক্সবাজারে লবণ শিল্প উন্নয়ন কেন্দ্র, একটি নকশা কেন্দ্র, একটি ইলেকট্রনিক্স কমপ্লেক্স এবং একটি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি সহ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প রক্ষায় বিভিন্নমুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। দেশের প্রথম পরিকল্পিত শিল্প নগরী বিসিকের মাধ্যমেই স্থাপিত হয়েছে। ইতোমধ্যে বিসিক দেশে ৭৬টি শিল্প নগরী স্থাপন করতে সক্ষম হয়েছে এবং তৈরি হয়েছে অনুকরণযোগ্য শিল্পোদ্যোক্তা স্কয়ার, প্রাণ RFL, BRB কেবলস, হ্যামকো ব্যাটারি, ন্যাশনাল ফ্যান ইন্ডাস্ট্রিজ, রাজশাহী সিল্ক, ফরচুন শুজ, আলিম ইন্ডাস্ট্রিজ, গ্লোব ইন্ডাস্ট্রিজ ইত্যাদি। দেশে শিল্পায়নের লক্ষ্যে শিল্পনগরী ও শিল্পনগরীর বাইরে বিভিন্ন শিল্পের উন্নয়নে বিসিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিজাত শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, বস্ত্র শিল্প, মেলামাইন শিল্প, লৌহজাত শিল্প, তৈজসপত্র শিল্প, প্লাস্টিক শিল্প, প্যাকেজিং শিল্প, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স শিল্প, শতরঞ্জি শিল্প, বেনারসি, জামদানি, রাজশাহী সিল্ক উন্নয়নে বিসিকের অবদান অনস্বীকার্য। ওষুধ শিল্পে কাঁচামাল উৎপাদনের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলাধীন গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ২০০ একর জমিতে দেশের প্রথম অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্টস API শিল্প পার্ক স্থাপন করেছে। এই শিল্প পার্কে প্রায় ২৫,০০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। চামড়াজাত শিল্প। রাজধানী ঢাকার হাজারীবাগ সহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ট্যানারি শিল্পসমূহকে পরিবেশ বান্ধব উৎপাদনে সহায়তাকরণের নিমিত্তে বিসিক সাভারে প্রায় ২০০ একর জমিতে একটি চামড়া শিল্পনগরী স্থাপন করেছে। চামড়া শিল্পনগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার CETP চালু করা হয়েছে। এ শিল্পনগরীতে চামড়া ও চামড়াজাত শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম চলছে। চামড়া শিল্পনগরী বাস্তবায়নের ফলে পরিবেশ বান্ধব শিল্পের শর্ত পূরণ করে চামড়া জাতীয় পণ্যের রপ্তানি বহুগুণে বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি $1 বিলিয়ন থেকে $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিসিক। জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদান দিন দিন বেড়েই চলছে, যা বর্তমানে প্রায় ৩৫.36%, যার মধ্যে CMSME এর অবদান 25%। শিল্প খাতের অবদান বৃদ্ধিতে বিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। 2019-2020 অর্থ বছরে বিসিক শিল্পনগরীতে অবস্থিত 870টি রপ্তানিমুখী শিল্প ইউনিটের মাধ্যমে 32,595 কোটি টাকার পণ্য রপ্তানি করা হয়েছে, যা দেশের মোট রপ্তানির প্রায় 11%। দেশে আমদানি বিকল্প যন্ত্রাংশের প্রায় 30% বিসিক শিল্পনগরীতে তৈরি হচ্ছে। বিসিক শিল্পনগরী সমূহ হতে 2019-2020 অর্থ বছরে সরকারকে 13,369 কোটি টাকার ভ্যাট ও ট্যাক্স প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে শিল্প খাত সহ সকল দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। 2041 সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে এবং দেশে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে বিসিক স্থাপন করছে বিসিক শিল্প পার্ক সিরাজগঞ্জ, বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক মুন্সিগঞ্জ, বিসিক প্লাস্টিক শিল্পনগরী, বিসিক মুদ্রণ শিল্পনগরী, বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরী, বিসিক শিল্প পার্ক টাঙ্গাইল, বিসিক শিল্পনগরী রাউজান, মাদারীপুর বিসিক শিল্পনগরী সম্প্রসারণ, নরসিংদী বিসিক শিল্পনগরী সম্প্রসারণ, বিসিক শিল্পনগরী বরগুনা, বিসিক শিল্পনগরী ভৈরব, বিসিক শিল্পনগরী চুয়াডাঙ্গা, রাজশাহী বিসিক শিল্পনগরী 2, জামালপুর বিসিক শিল্পনগরী সম্প্রসারণ। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক 60-এর দশক হতে দেশে লবণ উৎপাদন এবং 90-এর দশকের প্রথম দিক হতে লবণে আয়োডিন যুক্তকরণের সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছে। জাতীয় লবণ নীতি অনুযায়ী শিল্প মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় বিসিক লবণ শিল্পের পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করে থাকে।
দেশজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, আয়োডিনযুক্তকরণ এবং বাজারজাতকরণ সহ সকল বিষয়ে বিসিক কাজ করে যাচ্ছে। দেশে আধুনিক পদ্ধতিতে মৌচাষ ও মধু উৎপাদনের জন্য নিরলসভাবে কাজ করে আসছে। অধিকন্তু স্বাস্থ্যসম্মত মধু উৎপাদনের লক্ষ্যে বিসিক ধামরাই শিল্পনগরীতে মধু প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপন করেছে। প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টিতে বিসিকের রয়েছে গৌরবোজ্জ্বল সাফল্য। ঢাকার উত্তরায় অবস্থিত ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি, সারা দেশে অবস্থিত বিসিকের 15টি দক্ষতা উন্নয়ন কেন্দ্র, বিসিক ভবনে অবস্থিত নকশা কেন্দ্র এবং 64টি জেলা কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন ট্রেডে দক্ষতা উন্নয়ন সহ উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এসব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রতি বছর 18,500 জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিসিক জন্মলগ্ন থেকেই শিল্প উদ্যোক্তাদের সহায়তার জন্য বিভিন্ন ধরনের ঋণ কর্মসূচি পরিচালনা করে আসছে। বিসিক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদের ঋণ ব্যবস্থাকরণ সহ নিজস্ব তহবিলের মাধ্যমে সরাসরি ঋণ কার্যক্রম পরিচালনা করছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ঋণ প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ কার্যক্রম মনিটরিং করার জেলা এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটিতে বিসিকের জেলা প্রধানগণ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে উদ্যোক্তাদের নিকট ঋণ বিতরণে প্রয়োজনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন। শুধুমাত্র উৎপাদন সহযোগিতায় নয়, পণ্য বাজারজাতকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে বিসিক ঋতু ও উৎসব কেন্দ্রিক মেলা সহ বিভিন্ন ধরনের পণ্য মেলা আয়োজন করে থাকে। বিসিক দেশীয় শিল্প রক্ষায় উদ্যোক্তাদের পণ্য বিপণনে সহায়তার জন্য ক্রেতা বিক্রেতা সম্মেলনের আয়োজন, পণ্য মেলার আয়োজন সহ উদ্যোক্তাদের দেশে বিদেশে বিভিন্ন পণ্য মেলায় অংশগ্রহণের জন্য সহায়তা প্রদান করে আসছে। ইতোমধ্যে বিসিক ঐক্য ফাউন্ডেশনের সাথে যৌথ উদ্যোগে অনলাইনে পণ্য বিক্রির কার্যক্রম চলমান রেখেছে। এছাড়াও বিসিক উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য অনলাইনের মাধ্যমে বাজারজাতকরণে সহায়তার জন্য বিসিক অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে। 2041 সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত শিল্প সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনে বিসিক গ্রহণ করেছে মহাপরিকল্পনা, যা 3টি মেয়াদে অর্থাৎ স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 2025 সালের মধ্যে 5,000 একর জমিতে আরও 10টি শিল্পনগরী স্থাপন করে 20 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা, 2030 সাল নাগাদ 20,000 একর জমিতে 50টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের মাধ্যমে 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি এবং 2041 সাল নাগাদ 40,000 একর জমিতে 100টি পরিবেশ বান্ধব শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে 2 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা। স্বপ্নের পদ্মা সেতুর 2 পাশে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে নরসিংদী, ধামরাই, বগুড়া, নাটোর বনপাড়া, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, সিলেট, যশোর, খুলনা, নারায়ণগঞ্জ মহাসড়কের পাশে ঈশ্বরদী সহ অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকায় এসব শিল্প পার্ক স্থাপন করা হবে। শিল্পায়নে দেশি ও বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে যে কোনো সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, ছাড়পত্র বা পারমিট নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন করতে বিনিয়োগকারীদের এক ছাতার নিচে সব ধরনের সেবা নিশ্চিত করতে বিসিক চালু করতে যাচ্ছে ওয়ান স্টপ সার্ভিস পদ্ধতি। উদ্যোক্তা বা বিনিয়োগকারীকে প্রয়োজনীয় সকল ধরনের সেবা গ্রহণের জন্য ভিন্ন ভিন্ন সংস্থা বা কর্তৃপক্ষের নিকট আবেদন করতে হবে না। এর ফলে নতুন নতুন বিনিয়োগ ও শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। বিসিকের কার্যক্রমের উপর নির্মিত প্রামাণ্যচিত্রটি দেখলেন। এবারে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি
মাননীয় শিল্প প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার এমপিকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিসিকের সম্মানিত চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক শিল্প সচিব, বর্তমানে সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনাব কে এম আলী আজম, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এফবিসিআইয়ের সভাপতি জনাব জসিমউদ্দিন, উপস্থিত সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ, শিল্প উদ্যোক্তাবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া, নিউজ মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, আমি আমার বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি মাগফিরাত কামনা করছি 15ই আগস্টের কালো রাত্রিতে নির্মমভাবে যারা শহীদ হয়েছেন, বঙ্গবন্ধুর সাথে বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, সুলতানা কামাল, রুজি সমাজ, শেখ রাসেল সহ বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের সহ যারা নিহত হয়েছেন তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি মাগফিরাত কামনা করছি ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নিহত জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, জনাব তাজউদ্দিন আহমদ, জনাব এম মনসুর আলী, জনাব কামরুজ্জামান, তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি মাগফিরাত কামনা করছি মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদদের। আমি মাগফিরাত কামনা করছি 2 লক্ষ মা বোনের যাদের সংগ্রামের বিনিময়ে আমরা এই দেশের স্বাধীনতা অর্জন করেছি। সম্মানিত সুধীবৃন্দ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের হাতে গড়া এই বিসিক জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আজকে নির্লড়ভাবে কাজ করে যাচ্ছেন বিসিক। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি, শিল্পনগরী প্রতিষ্ঠা, উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান, শিল্পনগরীতে প্লট বরাদ্দ করে দেশের কর্মসংস্থান সৃষ্টিতে তথা দরিদ্র বিমোচনে বিসিকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। বিসিকের হাত ধরে দেশের শিল্পায়ন শুরু হয়েছে। দেশের শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বর্তমানে বিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুধীমণ্ডলী, বিসিক ওয়ান স্টপ সার্ভিস শিল্পায়নের জন্য সত্যিই এক মাইলফলক। এ কর্মকাণ্ডে অংশ নিতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। শিল্প স্থাপন, শিল্পের উন্নয়ন সম্প্রসারণের ক্ষেত্রে বিসিক নতুন অধ্যায় শুরু করেছে আজকের ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে। কুটির, মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের দ্রুততম সময়ে হয়রানিমুক্ত সেবা প্রদানের নিমিত্তে ওয়ান স্টপ সার্ভিসের কোনো বিকল্প নেই। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে উদ্যোক্তাদের দ্রুততম সময়ে হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য বিসিক অঙ্গীকারবদ্ধ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন 2041 বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে বিসিক। 2041 সালের মধ্যে পরিবেশ বান্ধব শিল্প কারখানা স্থাপন এবং শিল্প সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিসিককে সকল রকমের সহযোগিতা প্রদান করার আমরা অঙ্গীকারবদ্ধ। সম্মানিত সুধীবৃন্দ, এই সময়ে আমাদের দেশের শিল্প স্থাপন বা ব্যবসায়ী
উদ্যোক্তাগণকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় ছিল দাপ্তরিক হয়রানি এবং জটিলতা। ওয়ান স্টপ সার্ভিস চালু করার মাধ্যমে আমাদের দেশে সেই অবস্থা থেকে উত্তরণ লাভ করবে বলে আমি বিশ্বাস করি। সেবা প্রদানকারী আন্তরিকতার অভাবে শিল্প স্থাপন ও বিনিয়োগের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এই সকল সমস্যা দূরীকরণে ওয়ান স্টপ সার্ভিসের মতো সেবা অত্যাবশ্যকতা রয়েছে। কর্মক্ষম নিবেদিত একদল কর্মী পারে শিল্প উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে। শিল্পোন্নত বাংলাদেশ গঠনে ওয়ান স্টপ সার্ভিসের মতো সেবার ভূমিকা অপরিহার্য। তাই এ কাজে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রয়াসেই পারে জাতিকে একটি শিল্প সমৃদ্ধ উন্নত বাংলাদেশ উপহার দিতে। আমাদের এই অর্জনের জন্য আমি বিসিককে শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই এবং সেই সাথে উদ্যোক্তাগণদের সেবা প্রাপ্তির নিশ্চয়তার জন্য সরকারি সংস্থাসমূহের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিসিকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী সেবা প্রদানের নিশ্চয়তায় সর্বাত্মক ভূমিকা পালন করার জন্য আমি অনুরোধ করছি। আসুন আমরা সবাই মিলে প্রতিশ্রুতিবদ্ধ হই এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর প্রতিশ্রুত উন্নত বাংলাদেশ গঠন করার লক্ষ্যে সবাই যাতে আমরা মিলেমিশে একত্রে কাজ করি এবং 41 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তুলি। আপনারা জানেন বিসিক আজকে নতুন নতুন পরিবেশ বান্ধব শিল্প পার্ক স্থাপন করছে। আমরা ইতিমধ্যেই 6টি সুগার মিল, 15টি সুগার মিলের মধ্যে 6টি সুগার মিল আমরা বন্ধ করে দিয়েছি এবং আমাদের দেশের এই কারখানাগুলি দীর্ঘদিনের পুরাতন ছিল, জরাজীর্ণ যন্ত্রপাতি, এগুলিতে উৎপাদন সম্ভব নয়। আমরা আশা রাখি 2021 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সম্মতি নিয়ে এই জায়গাগুলিতে যাতে বিসিক শিল্পনগরী স্থাপন করতে পারে আমরা ইনশাআল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং বাংলাদেশকে যাতে করোনামুক্ত করতে পারে সেই লক্ষ্যে সবার সহযোগিতা চেয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত অতিথিবৃন্দ, এবারে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপিকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আজকে প্রথমে আমি শিল্প মন্ত্রণালয় অধীন বিসিক বাংলাদেশ ক্ষুদ্র শিল্প সংস্থার যে উদ্যোগ ওয়ান স্টপ সার্ভিস, সেটার জন্য যারা উদ্যোগ গ্রহণ করেছেন, বিসিকের চেয়ারম্যান সহ যারা এখানে কাজ করেছেন, তাদের সকলকে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদেরকে এই সময়োপযোগী একটি সিদ্ধান্ত গ্রহণের জন্য এবং সেটাকে কার্যকর গ্রহণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের সে সভাপতি, এতক্ষণ আপনি যাদের বক্তব্য শুনেছেন, বিশেষ অতিথি আমাদের এই শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রী, একজন সফল শিল্পপতি সহ মুক্তিযোদ্ধা জননেতা জনাব কামাল আহমেদ মজুমদার। তার আগে বক্তব্য রেখেছেন আমাদের আরেকজন, যিনি আজকে সরকারের সিনিয়র সচিব হিসাবে বর্তমানে দায়িত্ব আছেন,
জনপ্রশাসন মন্ত্রণালয়ের। কিছুদিন পূর্বেও যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং অতি অল্প সময়ে তার কর্মদক্ষতা এবং দূরদর্শীর মাধ্যমে আমরা শিল্প মন্ত্রণালয়কে একটা বিশেষ জায়গায় নিতে পেরেছি প্রধানমন্ত্রীর সার্বত্রিক সহযোগিতায়, তার নির্দেশনায়। এই যে আজকে তিনি এখানে বিশেষ অতিথি হিসাবে এসেছেন, এটা আমাদের শিল্প মন্ত্রণালয়ের প্রতি তার যে আন্তরিকতা, আমি তাকে ধন্যবাদ জানাই। এবং আমি বিশ্বাস করি যতদিন তিনি সিনিয়র সচিব হিসেবে আছেন, আমরা তাকে আমাদের মন্ত্রণালয়ের প্রত্যেকটি কর্মকাণ্ডে, উন্নয়ন কর্মকাণ্ডে তার সহযোগিতা পাব। এই জন্য আমি বলি যে আজকে আমাদের নতুন সচিব যিনি এক্ষুনি আসলেন, জনাব জাকিয়া সুলতানা, তিনি এসেছেন। তাকে আমি সবসময় বলেছি যে আমরা একটা টিম হিসাবে এখানে কাজ করতাম শিল্প মন্ত্রণালয়, অ্যান্ড শি হ্যাজ জয়েন ভেরি রিসেন্টলি অ্যান্ড পিকড আপ ভেরি কুইকলি। খুব তাড়াতাড়ি তিনি এগুলোকে পিক আপ করেছেন। এবং আমি বলেছি যে আপনি আপনার সাবেক সচিব তার সাথে সমন্বিত করেই কাজগুলি করলে আমাদের মনে হয় আমাদের যে গতিশীলতা যেটা এসেছে সেটা আমাদের অক্ষুণ্ণ থাকবে, আমরা আমাদের নির্দিষ্ট গোলে পৌঁছতে পারব। তা আজকে আরেকজন বিস্তারিত বক্তব্য রেখেছেন আমার অত্যন্ত স্নেহভাজন আমার ছোট ভাই, বর্তমানে সকল ব্যবসায়ী সবচেয়ে বড় সংগঠন শীর্ষ সংগঠনের যিনি নবনির্বাচিত সভাপতি, একজন সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ী জনাব জসিমউদ্দিন। তিনি দীর্ঘক্ষণ বলেছেন তাদের কথাগুলো এবং অত্যন্ত সুন্দর উপদেশ দিয়েছেন কি করে আমাদের এই শিল্প মন্ত্রণালয়ের, বিশেষ করে বিসিকের, যেখান থেকে অনেক শিল্পপতির যাত্রা শুরু হয়েছিল, যেগুলি আজকে ছোট থেকে মহিরুহে পরিণত হয়েছে, তাদেরকে আজকে কিভাবে জায়গা করে দেওয়া এবং সার্ভিস। তা আজকে এমন একটি সংস্থা যেটার সাথে বাংলাদেশের ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধুর ইতিহাস জড়িত, যেখানে আবেগ আপ্লুত হয়ে যায়। যে আজকে স্বাধীনতার সে পূর্বে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে নেতৃত্বে আছেন, বঙ্গবন্ধু কন্যা, কিন্তু তার জাতির পিতা বঙ্গবন্ধু সেই তদানীন্তন পূর্ব পাকিস্তানে কিন্তু চিন্তা করতে পেরেছিলেন তার দূরদর্শিতা যে এই দেশটাকে, যেটা একটা কলোনিয়াল অবস্থা থেকে আমরা নামে মাত্র স্বাধীনতা পেয়েছিলাম, এটা 48 পরেই তিনি বুঝতে পেরেছিলেন। যার জন্য যখনই তিনি মন্ত্রিত্বে তাকে দেওয়া হয়, সেই সুযোগেই তিনি প্রথমে যেটা বাংলাদেশ ক্ষুদ্র শিল্প সংস্থা, যেটা আজকে সেই ইপসিক, ইস্ট পাকিস্তান স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি, তিনি দায়িত্ব নিয়েই সেটাকে গঠন করেন। কারণ তিনি ভেবেছিলেন যে আজকে যেই জন্য দেশের স্বাধীনতা এসেছে, সেই অর্থনৈতিক মুক্তি যদি আনতে হয় তাহলে আমাদের এই দেশীয় যে শিল্পোদ্যোক্তা সেখানে তৈরি করতে হবে আমাদের। আপনারা জানেন যে স্বাধীনতার যে মূল যে আজকে জুন মাস, 7ই জুন গেল, যে এটা 6 দফার মাস, বঙ্গবন্ধু যেটা ঘোষণা করেছিলেন সেই 6 দফার মধ্যেই কিন্তু আমাদের 1 দফা নিবৃত্ত ছিল, সেটা হলো বাংলাদেশের স্বাধীনতা। কেন তারপরেই তিনি স্বাধীনতা চেয়েছিলেন? একটা কারণ হলো অর্থনৈতিক মুক্তি। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আজকে প্রশাসনের যে জায়গাগুলিতে আপনারা আছেন, আজকে যে শিল্প উদ্যোক্তা তৈরি হয়েছেন, এটা বঙ্গবন্ধু সেই দিনের সেই চিন্তা চেতনা থেকেই আমরা পেয়েছি। এবং মুক্তিযুদ্ধের সফল পরিণতির পরই আমরা বঙ্গবন্ধুকে যখন পাই, আবারও তিনি এসে একই কথা বলেন যে আজকে যুদ্ধ বিধ্বস্ত দেশকে কিভাবে গড়তে হবে, এবং সেখানে এই শিল্প বিসিককে আবার হাতে নেন এবং সেখানে তার নতুন করে গতি সঞ্চারের জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যান। তারই মধ্যে আপনারা জানেন যে 75 ঘটনা ঘটে এবং সেখানে উন্নয়নের চাকা পিছনে ঘুরতে থাকে। যাই হোক, আমি দীর্ঘ ইতিহাসে যাব না।
জুন মাস, এটা 6 দফা। এবং আজকে আমাদের বেসিক যে কাজটা করছে এটা কিন্তু বঙ্গবন্ধু ঘোষিত এবং জননেত্রী শেখ হাসিনার, আমরা যেই জায়গাটাতে আজকে তিনি নিয়ে গেছেন এই কোভিডকালীন সময়েও সারা বিশ্বে যখন আমাদের একটা বিশাল আমরা অবস্থার মধ্যে থেকে আমাদের আজকে দিন আমরা পার করছি, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকে কিন্তু অত্যন্ত শক্ত হাতে আমাদের জীবন এবং জীবিকা যেটাকে আমরা বলি তা নিয়ে তিনি কোভিডকে একদিকে মোকাবেলা করছেন এবং জীবন এবং জীবিকাকে, ব্যবসায়ীদেরকে এবং শিল্প সব কিছুকে যাতে চলমান থাকে প্রতিটি সেক্টর দিকে লক্ষ্য রেখে তিনি সেভাবে নির্দেশনা দিয়েছেন তার সরকার। সেই জন্য আমি এটাকে বলতে চাই যে মূলত ওয়ান স্টপ সার্ভিস তো আছেই, শিল্পের জন্য অনেক আমাদের আজকে বেজা, বেবজা, ইপিজেড অর্থনৈতিক অঞ্চল আছে, তেমনি আমার মন্ত্রণালয় আছে, বিভিন্ন সংস্থা, চিনিকল থেকে শুরু করে এবং শিল্প সংস্থা সহ যারা দেশের শিল্প উন্নয়নে তারা অবদান রেখে যাচ্ছে। আজকে এই ওয়ান স্টপ সার্ভিস, এটা আমি ভাবছিলাম বসে বসে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তো ওয়ান স্টপ সার্ভিস করলাম এবং এটাকে যদি আমরা সফল না করতে পারি, যেখানে শুধু যেন কথায় না থাকে, যেটা বলেছেন শিল্প সচিব, আজকে নতুন নেতৃত্বে বিসিকেও যে গতি সঞ্চার হয়েছে, আমার মনে হয় এটাকে ধরে রাখতে হলে এখানে সুযোগ্য যারা কর্মকর্তা এবং শিল্পের যারা উদ্যোক্তা, তারা যেন ওয়ান স্টপ সার্ভিস মিনস ওয়ান স্টপ সার্ভিস, যাতে যে কথাটা আমরা বলছি সেটা যেন আমরা তাদেরকে দিতে পারি একটি আমব্রেলার মধ্যে, আন্ডার ওয়ান আমব্রেলা। কাজে এটা যেমন আজকে আনন্দের, তেমনি আমাদের দায়িত্বটাও কিন্তু অনেক বেড়ে গেল। আমরা যে অঙ্গীকার করছি জাতির কাছে, ব্যবসায়ীদের কাছে, এই দেশের জীবন এবং জীবিকার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আজকে সারা দেশ এবং বিদেশে আজকে তার প্রত্যেকটি উন্নয়ন কর্মকাণ্ড প্রজেক্টের জন্য তিনি আজকে প্রশংসিত হচ্ছেন, তেমনি আমাদের আজকের শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ যে এই বেসিকের যে ওয়ান স্টপ সার্ভিস, আমি মনে করি এটা আরও গতি আনবে। কাজে আপনারা যারা ব্যবসায়ীরা আছেন তারা সার্বিক সহযোগিতা এখান থেকে পাবেন, যাতে কোনো রকমের হয়রানি না হয়। আজকে ডিজিটালাইজেশন হয়েছে, কাজে আমরা যে সেবাগুলি তাদেরকে এই মুহূর্তের থেকে আমরা দিতে পারবো এবং সেবা দানকারী প্রত্যেকটি সংস্থার সাথে আমাদেরকে কথা বলে সেগুলিকে সুযোগ যাতে আপনাদের কাছে আসলে আর হয়রানি হতে না হয়। যারা তাদেরকে ডিল করবেন দূর দূরান্ত থেকে আসবে, প্রত্যেক জায়গা থেকে আসবে, জেলা থেকে আসবে, উপজেলা থেকে আসবে। আমাদের বেসিক শিল্পনগরী সারা বাংলাদেশেই আছে, আমরা বৃহত্তর সবচেয়ে বড় আমরা মনে করি। কাজে আজকে শিল্পপতিরা যে কথা বলেছেন, বিশেষ করে এফবিসিসিআইয়ের যে বিক্ষিপ্তভাবে যে শিল্প কারখানা হচ্ছিল, সেখানেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। সেই জন্য আমরা সকল সার্ভিসগুলি যাতে এক জায়গাতে দিতে পারি, সেটা বিসিকের প্রথম থেকেই ছিল। আজকে ইপিজেড 100 মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেখানে আমার বিশ্বাস যে আমরাও আমাদের বড় বড় যে জায়গাগুলি আছে, নতুন যে বিসিকের কর্মকাণ্ড চলছে, উন্নয়ন কর্মকাণ্ড চলছে, বেসিক ইন্ডাস্ট্রিয়াল স্টেট হচ্ছে, সেগুলোতে আমরা আরও ব্যবসায়ী যারা আছে, নতুন নতুন যারা উদ্যোক্তা আছেন, পুরনো যারা আছেন, তাদেরকেও বড় পরিসরে যারা ক্ষুদ্র থেকে মাঝারি হয়েছেন এবং বিভিন্ন লাইট ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আজকে অনেক কিছু আমাদের যেগুলি আমরা অঙ্গীকার করেছি আমাদের জাতির কাছে এবং যারা এসেছে, সেখানে আমি বিশ্বাস করি যে আজকে এফডিআই সহ আমাদের দেশেও যারা ছোট উদ্যোক্তার থেকে অনেক বড় হয়ে গেছেন, অনেক যারা আজকে মাল্টিন্যাশনাল কোম্পানিতে রূপ নেওয়ার অবস্থাতে আছেন, তারা দেশ এবং বিদেশেও তারা সমাদৃত, তাদেরকেও আমরা বলবো আমরা নতুন নতুন উদ্যোগ নিয়ে আমাদের এই জায়গাগুলিকে, কারণ এখানে যদি কলকারখানা করে আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের যে জাতির কাছে আমাদের অঙ্গীকার ছিল আমাদের সরকারের যে এমপ্লয়মেন্ট, যেটা আজকে কর্মের সৃষ্টি করা,
এবং এই নতুন নতুন উদ্যোগ এবং আমরা এটাকে যদি সফল করতে পারি সেখানে অনেক উদ্যোক্তা যেমন আসবে, আমাদের সেরকম আমাদের যে অঙ্গীকার ছিল 1 কোটি কর্মসংস্থানের, সেটাও আমরা আজকে অনেকটা পরিপূর্ণ আমার মনে হয়। কোভিডকালীন সময় আমরা সেখানে আমাদের বন্ধনী কর্মকাণ্ড আমরা এটাকে পূরণ করতে পারবো আমাদের নির্দিষ্ট সময়ে। তো আমি আর কথা বাড়াতে চাই না। আমাদের বর্তমান সচিব মহোদয় এসেছেন, যদিও প্রধান অতিথির পরে আর বক্তৃতা দেওয়ার থাকে না, তারপর আমি বলবো যে তিনি যে কথা বলবেন সেখানে। হ্যাঁ, না সেটা তো দেবেনই, কে সচিব দেবেন সমাপনী বক্তব্য? ঠিক আছে, থ্যাংক ইউ। তা আমি তো আমার কথা শেষ করছি একটা কথা বলেই, যে আজকে সবচেয়ে ওয়ান স্টপ সার্ভিস যেটা, সেটা নন স্টপ সার্ভিস দেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার যে সার্ভিস, দ্যাট ইজ নন স্টপ, সে 24 ঘন্টায় জাতির জন্য কাজ করে সেখানে। কাজে এই নন স্টপ সার্ভিসের সাথে আমাদের ওয়ান স্টপ সার্ভিস যেন সমন্বয় ঘটিয়ে কাজ করে, এটাই আপনাদের কাছে আহ্বান। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। সুধীমণ্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন শিল্প মন্ত্রণালয়ে নিয়োজিত মাননীয় সচিব জনাব জাকিয়া সুলতানা। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, তাই সমাপনী বক্তব্য আমি জনাব জাকিয়া সুলতানা, সচিব শিল্প মন্ত্রণালয়, তাকে সমাপনী বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বেসিক ওয়ান স্টপ সার্ভিস উদ্বোধনের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার এমপি, জনাব KM আলী আজম সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সভাপতি FBCCI, সভাপতি জনাব মোহাম্মদ মুস্তাক হাসান NDC চেয়ারম্যান বেসিক, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাই ও বোনেরা এবং সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার হাত ধরে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। বিনম্র চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী 30 লক্ষ বীর শহীদান ও লাখো বীরাঙ্গনাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি 15 আগস্টে ঘাতকের নির্মম বুলেটে নিহত জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ক্ষুদ্র কুটিরশিল্প কর্পোরেশন বেসিক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী চিন্তাভাবনার ফসল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্ব প্রদানের মাধ্যমে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। শিল্প খাতে অভূতপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র কুটিরশিল্প কর্পোরেশন কুটির, ম্যাক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পোষক হিসেবে শিল্প খাতের সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সম্মানিত সুধী, বেসিক ওয়ান স্টপ সার্ভিস শিল্পায়নের ক্ষেত্রে সত্যি এক যুগান্তকারী পদক্ষেপ। শিল্প সচিব হিসেবে এ কর্মকাণ্ডের অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। আপনারা ইতিমধ্যে জেনেছেন, বেশ কিছুদিন আগে বেসিক ওয়ান স্টপ সার্ভিস চালু করার জন্য নতুন কলেবরে কর্মযজ্ঞ শুরু হয়েছে। আজ তার নতুন পদযাত্রা শুরু হতে যাচ্ছে। শিল্পায়ন বলি আর শিল্প বিপ্লবী বলি উভয় ক্ষেত্রেই একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে শিল্প মন্ত্রণালয়ের এ প্রতিষ্ঠান। সম্মানিত উপস্থিতি, তৃণমূল পর্যায়ে শ্রমঘন শিল্পায়নের ধারা বেগবান করার লক্ষ্যে ও অর্থনৈতিক বৈষম্য নিরসন কল্পে জন্মলগ্ন থেকে বেসিক শিল্প মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় বেসরকারি খাতে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়ন ও বিকাশের দায়িত্ব পালন করে আসছে। দেশে প্রথম পরিকল্পিত শিল্পনগরী বেসিকের মাধ্যমেই তৈরি হয়েছে। ইতিমধ্যে বেসিক দেশের 76টি শিল্পনগরী স্থাপন করতে সক্ষম হয়েছে এবং তৈরি হয়েছে অনুকরণযোগ্য বিভিন্ন শিল্প উদ্যোক্তা প্রতিষ্ঠান।
সম্মানিত সুধী, আপনারা জানেন গত এক দশক ধরে জিডিপি প্রবৃদ্ধি হার গড়ে 6% উপরে রয়েছে। কোভিড-19 মহামারী চলাকালীন সময়েও সরকার এবছরের প্রবৃদ্ধির হার 7% নির্ধারণ করেছে। আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের সাফল্য অর্জন করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের এ মাহেন্দ্রক্ষণে এ অর্জন নিঃসন্দেহে জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল মাইল ফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। আপনারা আরও অবগত আছেন, 2041 সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণের ঘোষণার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে শিল্প বিপ্লবের ঘোষণা দিয়েছেন। পরিবেশ বান্ধব শিল্পায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনায় বিসিক কমপক্ষে 2 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য বিসিক মহাপরিকল্পনা হাতে নিয়েছে। মহাপরিকল্পনার অংশ হিসেবে বড় বড় কয়েকটি শিল্প পার্ক স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এসব শিল্প পার্ক স্থাপনের কাজ শেষ হলে দেশি বিদেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে। এসব বিনিয়োগকারী যাতে সহজে এবং স্বল্প সময়ে সকল ধরনের সেবা পেতে পারে, সেজন্য ওয়ান স্টপ সার্ভিসের বিকল্প নেই। সম্মানিত উপস্থিতি, শিল্পায়নে দেশকে এগিয়ে নিয়ে যেতে শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনা বিসিক কাজ করে যাচ্ছে। বিসিকের শিল্পনগরী এবং শিল্প পার্ক প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে বিনিয়োগের যে বিপুল সম্ভাবনা রয়েছে তা ত্বরান্বিত হবে এবং বিসিকের ওয়ান স্টপ সার্ভিসের আওতায় শিল্প স্থাপনের সব ধরনের সেবার ব্যবস্থা রাখা হয়েছে। সেই সকল সেবা বা প্রকল্প উদ্যোগ এই প্রয়োজনীয় যে কোনো সেবা সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি ছাড়পত্র বা পারমিট নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে বিনিয়োগকারীরা একই আমব্রেলা নিচে সব ধরনের সেবা নিশ্চিত করতে ওয়ান স্টপের সার্ভিসের প্রবর্তন করা হয়েছে এবং এর সুফল আপনারা অবশ্যই ভোগ করবেন। পরিশেষে আমি বিসিক ওয়ান স্টপ সার্ভিসের সার্বিক সফলতা কামনা করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সকলকে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।